সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা আমরা দ্রুত কমেন্ট করে জানাবো শুরুতেই। সেই সাথে সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে জয়েন করলেন কমেন্ট করে জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস। শতকরা আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন 11 থেকে 20 যে কোনো জায়গায় শতকরা থেকে সবসময় প্রশ্ন থাকে। গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস। হ্যাঁ, আমরা কমেন্ট করে জানাবো সবকিছু ক্লিয়ার আছে কিনা। যারা ক্লাসে জয়েন করেছেন ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করেন এবং মেনশন করেন বন্ধুদের, কারণ আমরা সবসময় শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর জন্য সবসময় উপহার সামগ্রী রাখি। আজকেও তার ব্যতিক্রম নয়। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কিন্তু আমাদের প্রাণপ্রিয় নাসির স্যারের যেই বাংলা বই ক্যারিয়ার প্লাস, এই বইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী নাসির স্যারের এই বাংলা বইটাই সবার জন্য বলতে হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর জন্য আমাদের উপহার থাকবে। তো আমরা যারা ক্লাসে জয়েন করেছি সাউন্ড এবং লেখা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবো। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে দেখতেছেন। আচ্ছা, আদাব, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিলেট থেকে জাকারিয়া, কেমন আছেন? বেশি বেশি ক্লাসটা শেয়ার করুন, আপনার ক্লাসটা শেয়ার করুন, বেশি করে মেনশন করুন। আমরা খুব দ্রুত এই ক্লাসে চলে যাব। খুব বেশি কথা আর বলবো না। লক্ষ্মীপুর, আচ্ছা। আমরা দেখলাম যে খুব রিসেন্ট প্রাইমারি সার্কুলার আসছে আমাদের, তাই না? তো এর জন্য আমাদেরকে অবশ্যই খুব ভালো প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতি যদি ভালো পূর্ণাঙ্গ রাখতে চাই তাহলে আমাকে কোনো না কোনো ভাবে প্র্যাকটিসের সাথে জড়িত থাকতে হবে, এবং নিয়ম করে প্রতিদিন আমাকে পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে। তো আমরা যারা প্রস্তুতি নিতে আগ্রহী, আমাদের সবগুলো কোর্স চলমান। তো আমাদের কোর্সগুলোতে আপনারা অ্যাড হতে পারেন, আমাদের ক্লাসগুলো করেন। আশা করি ভালো লাগলে আপনারা অবশ্যই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। তো আজকে যেহেতু আমি ক্লাসে আসছি, তো প্রাইমারি সার্কুলার যেহেতু আসছে, সেই উপলক্ষে আপনারা যারা ভর্তি হইতে চান একটা ভালো ছাড়ে ভর্তি হতে পারবেন, এটা আমরা বলে দিব। আপনাদের জন্য একটা ভালো ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং আমি সেটা কথা বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করে দিব। যারা ভর্তি হতে আগ্রহী যে যারা ক্লাসে উপস্থিত আছে এই ক্লাসটি শেয়ার করতে থাকি, বেশি বেশি করে শেয়ার করেন। শেয়ার এবং মেনশনকারীর জন্য আমাদের নাসির স্যারের বাংলা বইটি উপহার পেয়ে যাবেন।
হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমরা একটু কমেন্ট করে জানাবো। আচ্ছা, ইতিমধ্যে অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাই। সাউন্ড ক্লিয়ার আছে? চলুন আমরা ক্লাস শুরু করি। শতকরার উপরে আমরা ক্লাস করব। শতকরা মানে কি? যে কোনো কিছুকে 100-তে প্রকাশ করাই হচ্ছে গিয়ে শতকরা। যে কোনো কিছু 100-তে প্রকাশ করার মানে হচ্ছে গিয়ে শতকরায় প্রকাশ করা। যেমন ধরেন, যদি আমরা বললাম যে একটা ক্লাসে, একটি ক্লাসে 100 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 60 জন ছাত্রী, ছাত্র শতকরা কতজন? এই যে আপনার কাছে শতকরায় প্রকাশ করতে বলা হইলো, তার মানে হচ্ছে গিয়ে 100-তে কতজন এইটা আপনাকে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে শতকরা হচ্ছে গিয়ে যে কোনো কিছু 100-তে প্রকাশ করা। এখন যেহেতু প্রশ্নে বলতেছে একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, যার মধ্যে 40 জন হচ্ছে ছাত্রী, তাহলে মোট ছাত্র 100 থেকে যদি 60 জন আমি বাদ দেই, 60 জন যদি ছাত্রী হয় তাহলে বাদ দিলে আমি পাবো 40 জন যারা নাকি কি ছাত্র। এখন যেহেতু আমার কাছে প্রশ্নের ছাত্রের হার জানতে চাওয়া হয়েছে, তাহলে আমি এবার লিখতে পারি যে মোট ছাত্র 100 জন হলে, মোট ছাত্র 100 জন হলে, মোট ছাত্র কতজন আছে? 100 জন হলে ছাত্র হচ্ছে কতজন? 40 জন। অতএব মোট ছাত্র কয়জন? 1 জন হলে ছাত্র সংখ্যা কত? 40/100 জন। অতএব মোট ছাত্র তো না, মোট শিক্ষার্থী, যেহেতু শিক্ষার্থী বলা হতো 100 জন, তাহলে মোট শিক্ষার্থী যদি এখন 100 হয় তাহলে ছাত্র। এই যে 100 নিয়ে আসলাম, এটা কেন? কারণ প্রশ্নে আমার কাছে শতকরায় জানতে চাওয়া হয়েছে 100-র মধ্যে কতজন। এখানে যদি আমরা বলেই দিছি যে 100-র মধ্যে কতজন, 40 জন, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারতাম যে 100-র মধ্যে 40 জন, তার মানে হচ্ছে গিয়ে কত পার্সেন্ট? 40%। 100-র মধ্যে 40 জন 40%। কিন্তু আমি লিখতাম, লিখে করি, তাহলে এরকম দাঁড়ায় মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্র 40 জন, অর্থাৎ মোট শিক্ষার্থী 1 জন হলে এবং মোট শিক্ষার্থী 100 জন হলে, তাহলে এখানে 40 গুণ হচ্ছে গিয়ে 100 ডিভাইডেড বাই 100, 100 কাটা, তার মানে হচ্ছে গিয়ে 40 জন। তার মানে এখানে 100-র মধ্যে 40 জন,
অতএব কত পার্সেন্ট? 40%। এই যে আমি শতকরায় প্রকাশ করলাম, এই যে 100-তে প্রকাশ করলাম, 100-তে প্রকাশ করলাম, সেটাই হচ্ছে গিয়ে এটাকে শতকরা বলে। শতকরা মানে যে কোনো কিছু 100-তে প্রকাশ করা। অথবা আমি যদি বলতাম যে ভাই মোট শিক্ষার্থী 100 জন না, আমি বললাম এখানে 10,000 জন, যার মধ্যে হচ্ছে গিয়ে ধরেন যে মোট ছাত্রী হচ্ছে কত? 6,000 জন। তাহলে কি বলতে পারতাম? তাহলে এখানে আমি যেটা করতাম, 10,000 জন যদি মোট শিক্ষার্থী হয়, তাহলে ছাত্রী হচ্ছে কতজন? 6,000 জন। বাদ দিলে আমি কি পাবো? 4,000 জন হচ্ছে গিয়ে কি ছাত্র, 4,000 জন হচ্ছে গিয়ে ছাত্র। তাহলে মোট শিক্ষার্থী এখানে 10,000 হলে, মোট শিক্ষার্থী 10,000 জন হলে ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে, ছাত্র হচ্ছে গিয়ে 4,000 জন। অতএব মোট শিক্ষার্থী একজন হলে, তাহলে এখানে বসবে উপরে 4,000, নিচে বসবে কি 10,000। আর মোট শিক্ষার্থী কতজন? 100 জন হলে, এই যে 100-তে প্রকাশ করার যে মানটা, এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে শতকরা। এই 2 0, এই 2 0 কাটলাম, এই 2 0, এই 2 0 কাটলাম, তাহলে থেকে যাচ্ছে কত? 40। তার মানে কত পার্সেন্ট? 40%। তাহলে শতকরার মানেই হচ্ছে গিয়ে যে কোনো কিছু 100-তে প্রকাশ করা। এবার আমরা যদি বলি তাহলে ভাই 2% মানে কি? 100-র মধ্যে কত? 100-র মধ্যে হচ্ছে গিয়ে 2। তাহলে বলেন তো এই যে পার্সেন্ট চিহ্ন, এই যে পার্সেন্ট চিহ্ন, এর মানে কি? শুধু 100 না 1/100? আচ্ছা, এইখানে কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি কি এই পার্সেন্ট চিহ্ন মানে কত? 100। আসলে এটা ভুল ধারণা। পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে গিয়ে 1/100। পার্সেন্ট চিহ্নের মানে হচ্ছে গিয়ে 1/100। তাহলে আসেন, তা 1/100 হয়, তাহলে আমরা এখানে লিখছি কত? 2%। 2% কে বাংলা কি পাবো? 2 গুণ 1/100, এরকম লেখা যায়। 2% মানে 2 × 1 ডিভাইডেড বাই কত? 100। তাহলে এখানে 2 1 কত হয়ে যাবে? 2 হবে, ডিভাইডেড বাই কত হবে? 100। এই পার্সেন্ট থাকলেই আমরা কি বলি? 100 দ্বারা ভাগ করতে হবে। 2% মানে কি? 2/100, মানে 2 কে কত দ্বারা ভাগ করেন? 100 দ্বারা। এখন ওই যে 100 দ্বারা ভাগ করেন, হ্যাঁ, যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে একটা 100 ভাগাকারে লিখেন। এইভাবে বলি না আমরা, যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে আপনি কি করেন? 100 দ্বারা ভাগ করেন। আর অনেকের জন্য মনে করে এই পার্সেন্টের জন্য মনে হয় কি বসে? 100 বসে। আসলে কিন্তু তাই না, তা না। পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে কি 1/100। তার মানে এই 2% কে ভাঙলে আমি পাবো 2 গুণ 1/100। আর এটাকে আমি যদি গুণ করি, 2 1 পাবো 2 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা সংখ্যার থেকে শতকরার মান বের করা। সংখ্যা দেওয়া আছে, সেখানে আপনাকে একটা পার্সেন্টেজ দিছে, এই পার্সেন্টেজের মানটা কি আসে সেটা বের করে দিতে হবে। ঠিক আছে? তাহলে দেওয়া আছে কি 20 এর কত পার্সেন্ট? 20 এর 20%। তো আমরা এটা যদি লিখে করি তাহলে এমন লিখতে পারতাম, 20 এর 20 বাই কত? পার্সেন্ট চিহ্ন আছে, তার মানে নিচে একটা কি বসাই দিব? 100 বসাই দিব। যদি 100 বসাই দিই তাহলে এই 2 0 আর নিচের 2 0 আমরা কেটে দিতে পারি। কেটে দিলে 2 আর 2 এর আছে যেহেতু, তাহলে গুণ করে দেই। 2 2 কত হয়? 4। লিখে করলে আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, বলতেছে 20 এর 20%। তার মানে যেই দুইটা সংখ্যা আমাকে দিছে, যেই দুইটা সংখ্যা আমাকে দেওয়া হয়েছে, এই দুইটা সংখ্যা আমাকে রাউন্ড ফিগারে দিছে। দেখেন শেষে 0 আছে না? আমরা বলি না যে মনে করেন 48 টাকার জিনিস কিনছেন, আর দোকানদারে কি বলেন, ভাই 2 টাকা বাড়ে 50 টাকা করে রাউন্ড করে দেন, আমরা বলি না আমরা, হ্যাঁ, সমান করে দেন। তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু রাউন্ড ফিগারে আছে। এইখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে। তাহলে এই দুইটা 0 আপনি মনে মনে বাদ দিয়ে দেন, কেটে দেন। হ্যাঁ, লেখার দরকার নাই আপনার। রাউন্ড ফিগারে ভ্যালু থাকলে আপনি 0 গুলো বাদ দিয়ে দেন। তাহলে অবশিষ্ট যে সংখ্যা যেগুলো থাকতেছে, তাহলে 2 আর 2 মাঝখানে কি আছে? এর মানে কি? গুণ। তাহলে আপনি 2 2 গুণ কি লিখে দেন? 4 লিখে দেন, হয়ে গেল। তাহলে আমার এখানে বাড়তি লাইন লিখতে হচ্ছে না। আমি প্রশ্ন দেখলেই এখান থেকে শুধু কি করতে পারি? শূন্য বাদ দিয়ে বাকিদের মনে মনে গুণ করে নিলে উত্তর চলে আসবে। তাহলে ভাই আমি যদি বলি 60 এর 70%, কি হবে? কত আসবে? দেখতে হইছে আপনাকে? প্রয়োজন আছে? 0 0 আপনি বাদ দিয়ে দিলেন, 6 সাথে কত? 42 হয়ে গেল।
ভাই আমি বললাম আপনাকে 700 এর ভাই 30%টা কত হবে বলেন? কত আসবে? 210। এই 700 একটা শূন্য, 30-এর শূন্য কাটলাম, 70 আর 3 গুণ করলে কত? 210। হ্যাঁ, ওর সাথে যেহেতু একটা শূন্য, তাহলে ওর থেকে একটা শূন্য বাদ দিয়ে দেন, তাহলে হয়ে গেল। আর বাকি এখানে 70 আর 3 কি করে দেন? গুণ করে দেন। হ্যাঁ, আবার আমি যদি আপনাকে বলতাম যে ভাই 1250 এর মনে করেন আমি আপনাকে দিলাম ভাই 60%, কত হবে বলেন? কত চলে আসবে? 750। এই 2 0 আমি কেটে দিলাম। 6 100 তে হচ্ছে 600, আর 6 25 এ 150। 600 আর 150 মিলে কত হয়? 750 হয়ে গেল আমার অ্যান্সার। রাউন্ড ফিগারের ভ্যালু থাকলে আমার কাটাকাটি করে মান, বাকি মানগুলো গুণ করে দিলে আমার সংখ্যার পার্সেন্টেজের মান সরাসরি চলে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে শর্টকাট। আমি যদি এই নিয়ম ফলো না করি তাহলে আমি কি লিখতে হবে? 1250 এর 60 বাই কত? 100। তারপরে এই 2 0 আমাকে কাটতে হবে, এরপরে 125 এর সাথে 6 গুণ করে 750 আনতে হবে। আর আমি এত কিছু না লিখে সরাসরি 750 পাবো, শুধু শূন্যগুলি কি করে দিলে বাদ দিয়ে দিই মনে মনে, তাইলে হয়ে গেল। সবাই ক্লিয়ার? অনলাইনে যারা আছেন আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসটা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করে দেন। নাসির স্যারের বই আপনাদের অপেক্ষায় আছে। নাসির স্যার আপনাদেরকে বই গিফট করবে বলছে। যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী 2টা বই পেয়ে যাবেন 2 জন। হ্যাঁ, আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, প্রাইমারি সার্কুলারের উপলক্ষে কোর্সগুলোকে আপনাকে 60% ছাড়ে আজকে আপনি ভর্তি হতে পারবেন। তো আপনারা যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করার জন্য যে লিঙ্কটা আপনাকে কমেন্টে দেওয়া হবে, সেখানে আপনি আপনার ফোন নাম্বার এগুলো দিয়ে মেসেজ করলেই আপনাকে আমাদের অফিস থেকে যোগাযোগ করবে আপনার সাথে। বাকি ডিটেলস আপনি সেখানে জানতে পারবেন। চলেন, এটা ছিল আমাদের রাউন্ড ফিগারে যদি ভ্যালু থাকে তাহলে আমরা এই কাজটা করব। এবার আসেন, বলতেছে 125 এর কত পার্সেন্ট? 125%, তাই তো? ওকে, এখন তো রাউন্ড ফিগারে নাই, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, একটা তো নিয়ম আমাদের হাতে আছেই যে 125% যেহেতু বলছে, 125 এর 125 ডিভাইডেড বাই কত? 100। এই নিয়ম তো ফলো করা যেতেই পারে, তাই না? তাহলে আমরা 25 দ্বারা কাটতে পারবো। 25 দ্বারা কাটলে আমরা পাবো কত? 5। 25 দ্বারা কাটলে পাবো কত? 4। তাহলে এখানে 125 এর সাথে এই 5 যদি আমি গুণ করি পাবো কত? 625 ডিভাইডেড বাই কত? 4। এবার খেয়াল করেন, কাটাকাটিতে আসি। কাটাকাটিটা যদি আমি এইখান থেকেই করতে চাই তাহলে কি করব? 4 দ্বারা আপনি 6 কে কাটেন, কয়বার যাবে? এই 4 দ্বারা আপনি 6 কে কাটলেন, 4 1 কে 4, 6 থেকে 4 চলে গেছে, হাতে আছে কত? 2। 2 আর 2 মিলে কত? 22। 22 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে যাবে কয়বার? 5 বার। 4 5 কত? 4 5 হচ্ছে গিয়ে 20। তাহলে 22 থেকে 20 চলে গেছে, হাতে আছে কত? 2। 2 আর 5 মিলে কত? 25। 25 কে 4 দ্বারা ভাগ করলে আমার যাবে কয়বার? 6 বার। 4 6 24। তাহলে হাতে আছে কত? 1। তার মানে উপরে এখন অবশিষ্ট কত? 1। আর নিচে ভাগ করতেছিলেন কত দ্বারা? তার মানে আপনার কাছে চিত্রটা এরকম না, 1/4। 1/4 মানে কি? 0.25। তো আমি এখানে এসে 0.25 লিখে দিলাম, শেষ। বেসিক্যালি 25%, এটাকে ভাঙলে পাওয়া যায় 25 বাই কত? 100 লেখা যায়। এটাকে আমরা কাটাকাটি করলে পাবো কত? 1/4। এটাকে ভাগ করলে পাবো কত? 0.25 পাবো না? তাহলে ওই যে এখানে যেহেতু রয়ে গেছে উপরে 1 আর নিচে আছে কত? ভাগ করতেছিলাম 4 দ্বারা, তাহলে আমি কি করলাম? 1/4 যেহেতু, তাহলে সরাসরি আমি জানি যে 1/4 মানে হচ্ছে 0.25। আমি এখানে বসাই দিলাম। আমি যদি ভাগ করতাম তাহলে আমাকে অনেক মানে আর কি 2-4 লাইন লিখতে হইতো আমাকে। হ্যাঁ, তাহলে আমি ভাগ করতাম কিভাবে? 4 দ্বারা 625 কে ভাগ করতে যেতাম। 4 1 কে 4, 2, এই 2 নামাই নিয়ে আসলাম। 4 5 হচ্ছে গিয়ে 20, থাকতেছে 2। 5 নামাই নিয়ে আসলাম। 4 6 কত? 24, হাতে আছে 1। দশমিক দিয়ে একটা শূন্য আনতাম। 4 দুগুণ বসতো এখানে 8, থাকতো 2, দশমিকের জন্য 0। 4 5 20, কত কিছু লিখতে হইলো।
এত কিছু না করে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, সলিউশনটা করে 126 না 156.25, 157 হবে না। 4 দ্বারা কাট করলে একবার যাবে, 4 1 কে হচ্ছে গিয়ে 4, 6 থেকে 4 চলে গেলে হাতে আছে 2, 2 আর 2 মিলে 22, 22 কে 4 দ্বারা ভাগ করলে 5 বার যাবে, 4 5 20, তাহলে হাতে থাকে 2, 2 আর 5 মিলে 25, 4 6 24, 25 থেকে 24 চলে গেলে হাতে 1, তার মানে উপরে রয়ে গেছে 1 আর নিচে ভাগ করতেছিলাম 4 দ্বারা, তার মানে চিত্রটা হচ্ছে গিয়ে 1/4, 1/4 মানে 0.25, তাহলে এখানে আমি এখানে 156.25 বসাই দিলে আমার উত্তর চলে আসে। আর আরেকটা কাজ আপনি করতে পারেন, যেমনটা হচ্ছে এরকম যে 125 এর কত 125%, ভাই পার্সেন্টের জন্য আপনি নিচে কি লিখছেন, এটা 100 লিখছেন না, লিখছেন? আসেন আপনি সরাসরি এই দুইটারে গুণ করলেন, গুণ করলে পাবেন হচ্ছে 15,625 পাইলেন। এরপরে খেয়াল করেন এখনো তো পার্সেন্টের কাজটা বাকি রয়েছে না, তার মানে কি নিচে কি 100 না, নিচে তো 100। এবার খেয়াল করেন এই 1 মানে একটা দশমিক, আমরা দেখেন 0.1 আছে, দশমিকটা তোলার জন্য কি করি, নিচে একটা 1 লিখি না, হ্যাঁ, একের পর এক কয় ঘর, তাহলে একটা কি লিখি 0 লিখি। তার মানে এই যে একটা প্রথমে বসছে, এটা কার কারণে বসছে, দশমিকের কারণে বসছে না, তাহলে এই কারণে এই যে 1, এই 1 মানে কি একটা দশমিক, আর এই দশমিকটা কয় ঘর আগে আছে, তার মানে খেয়াল করেন উপরে আমি যদি বসাই 156, 15,625 রাখলাম, এবার তার মানে দশমিকটা বসবে কয় ঘর আগে, এই যে 2 ঘর আগে বসাই দেন, শেষ আনসার। বুঝতে পারছে, ক্লিয়ার আপনারা? আমি যদি আবার এরকম দিতাম যে ভাই 12 এর 12%, কি তো বলেন তো, 1.44, 44 না, তো 1.44, আমি কি করলাম 12 গুণ করে 144 পাইলাম, আর এই পার্সেন্টের জন্য একটা নিচে কি আসবে 100, 100 মানে হচ্ছে 1 মানে একটা দশমিক, কয় ঘর আগে দশমিকটা, 2 ঘর আগে, তাহলে এই যে 1 ঘর 2 ঘর এই যে বসাই দিলাম, শেষ। লিখতে হইলো বেশি কিছু, হইলো না, তাহলে এইভাবে আপনি করতে পারেন। তাহলে এই টাইপটা আসলে পারা যাবে। ক্লিয়ার আপনারা? অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো। ভাই সবার কাছে সবকিছু সহজ না, অনেকের কাছে এখন এগুলো কঠিন। ক্লাসটা আসলে সবার জন্যই, তাই একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সবার জন্যই ক্লাস, আমরা একটু ধৈর্য ধরবো। হ্যাঁ, চলুন পরবর্তী প্রশ্নে আগানো যায়। আসেন, বলতেছে 80 এর 75% এর 25%, তাহলে 80 এর 75% কে আপনি চাইলে 75/100 লিখতে পারেন, অথবা আপনি চাইলে 3/4 লিখতে পারেন। কিভাবে? 75% ভাঙলে কত পাবো, 75/100, কাটাকাটি করলে 3/4, দশমিকে আনলে 0.75 লেখা যায়। আবার ওইখানে আছে 25%, 25% মানে কি 25/100, কাট করলে পাবো 1/4, 0.25। তো আমি চাইলে এখানে 80 এর 75/100 লিখতে পারি, এর 25 কি লেখা যায় 100 লেখা যায়। আবার আমি চাইলে এটাকে 80 এর কি লিখতে পারি 3/4, এর কি 1/4। ওটা ছোট করলাম কেন, কি লাভ, ছোট করলে কাটাকাটি করতে আমার কি হবে সহজ, সংখ্যাটা ছোট করে নিলে কাটাকাটি করা আমার জন্য সহজ হবে। তো আপনি এখান থেকে করলেও কারেক্ট, এখান থেকে করলেও কারেক্ট। 3/4 মানেই কত পার্সেন্ট, 75%, 1/4 মানেও কত পার্সেন্ট, 25%। তো আমরা যদি কাটাকাটিটা করি তাহলে কাটাকাটি করলে এরকম পাবো, 75 কে যদি 25 দ্বারা কাটি তাহলে 3, আর এখানে 25 দ্বারা কাটলে 4, 4 দ্বারা যদি আমি 80 কে কাটি তাহলে পাবো হচ্ছে কত 20, 20 দ্বারা এবার যদি আমি 100 কে কাটি তাহলে পাবো কত 5, 5 20 100, 25 দ্বারা যদি 5 কে কাটি তাহলে পাবো 5, উপরে 3 আর কত আছে 5 আছে, কত হয়ে যাবে 3 5 15, তাহলে আমাদের অ্যান্সার 15, এই যে খ নাম্বার অপশন অ্যান্সার 15। এবার এখান থেকে কাটলো সেম আসতো, 4 20 80, 4 দ্বারা এবার আমি কি করলাম 20 কে কাটলাম, 3 5 কত 15, এখানে কিন্তু খুব বেশি কাটাকাটি করা লাগলো না, কিন্তু আপনাকে ওই যে পার্সেন্টেজ সমান ভগ্নাংশে কত সেটা আপনার মনে রাখতে হবে। কিছু পার্সেন্টেজ সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে কি 20%, 25%, 50%,
তারপরে হচ্ছে গিয়ে 60%, 40%, 75%, 80%, এগুলো মনে রাখবেন। 20% মানে হচ্ছে 1/কত? 5। 25% মানে হচ্ছে 1/4। 50% মানে 1/2। 60% মানে হচ্ছে 3/5। 40% মানে হচ্ছে গিয়ে 2/5। 75% মানে 3/4। 80% মানে 4/5। এগুলো মনে রাখবেন। যদি এই পার্সেন্টেজ গুলোর মধ্যে আসে তাহলে আপনার জন্য কিন্তু ছোট আকারে মান লিখে করাটা সহজ হবে। ধরেন এখন 25% আসে না, আসছে 30%, তাহলে আপনি ওই যে লেখেন 30/100 লেখেন। আবার 30/100 না লিখে তো ভাই আপনি 3/10 লিখতে পারেন, লেখা যায় না? এটা এখন প্র্যাকটিস করে আপনাকে কি করতে হবে? আয়ত্তে আনে নিতে হবে। কথা ক্লিয়ার? চলেন পরবর্তী প্রশ্ন আগাই আমরা। 70 এর 30% এর 10%, দেখেন একবারে সবগুলো রাউন্ড ফিগারে ভ্যালু বলছে না? তাহলে দেখেন 70 এর একটা শূন্য, 30 এর একটা শূন্য কি করতে পারি? বাতিল করতে পারি। আবার 70 এর আরেকটা শূন্য, 10 এর আরেকটা শূন্য বাতিল করতে পারি। তাহলে এখানে আছে কি 7 এর 3 এর কত? 1। তাহলে 3 সাথে কত হয়? 21, একে কত হবে? শেষ অ্যান্সার। অবশ্যই করা যাবে, অ্যান্সার সেম আসবে, একই আসবে। হ্যাঁ, 702 শূন্য বাদ গেলে কেন? 30 এর একটা, 10 এর একটা, শেষ। তাহলে আমি যদি বলি 500 এর 40% এর 60% কত হবে বলেন? কত আসতেছে? 100। এই শূন্য, এই শূন্য বাদ, এই শূন্য, এই শূন্য বাদ, 4 5 কত? 20। 20 আর 6 120। শেষ, লেখারই দরকার নাই আমার। ক্লিয়ার তো আমরা নাকি? ওকে, আচ্ছা এবার আপনাকে সমস্ত আকার বা মিশ্র ভগ্নাংশ আকারে পার্সেন্টেজ বলা আছে। হ্যাঁ, তাহলে 500 এর বলতেছে কি 12 সমস্ত 1/2%। তো এখানে ভগ্নাংশ দিছে, তো আবার কেমন ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এত পেরেশান হওয়ার কিছু নাই। 500 এর লিখবেন, আগে সমস্তটাকে ভাঙেন। ভাঙলে কি পাবো? 12 দুগুণে 24 আর একে 25। 25 কত? 2। ভাই মনে আছে শুরুতে আমরা বলছিলাম পার্সেন্ট চিহ্ন মানে কি? 1/100 বলছিলাম না? পার্সেন্টকে ভাঙলে পাওয়া যাবে 1/100। তাহলে এরপরে আপনি গুণ দিয়ে 1/100 লেখেন, তাহলে কাজটা শেষ। আমি প্রথমে এই সমস্তটাকে ভাঙলাম, 12 দুগুণে 24 আর একে 25, তাহলে 25/2 গুণ পার্সেন্ট চিহ্নের কারণে আমি দিলাম কি 1/100 বসিয়ে। এবার যেটা করতে পারি, এই 2 0, এই 2 0 বাতিল করে দিলাম। তাহলে এখানে থাকতেছে তো 5 আর 25 মিলে কত হয়? আর নিচে কত? 2। 6 দুগুণে কত হয়? 12। 5 কে 2 দ্বারা ভাগ করলে কয়বার যাবে? 2 দুগুণে কত? 4। ফাইন। তাহলে উপরে রয়ে যাচ্ছে কত? 1। আর নিচে ভাগ করতেছিলাম কি দ্বারা? তাহলে 1/2 মানে কত? 0.5। এই 62.5 বসাই দিলাম, শেষ কাজ। আছে না? এই যে 5 দেন, 50 দেন, যাই দেন একই কথা। 0 থাকতেও পারে, নাও থাকতে পারে। 0 বসানোতে বা না বসানোতে মানের কোনো পরিবর্তন হবে না। অথবা যাদের এরকম এই অবস্থায় রেখে ভাগ করতে একটু কষ্ট হয়, সমস্যা হয়, তারা একটু শিখবেন। ভাই এভাবে করে আসলে যদি আপনি এইভাবেই শেখেন তাহলে আপনার সময় লাগবে। সময় লাগলে আপনি সময় যদি বেশি নেন তাহলে আপনার এই সমস্যা
আপনি প্রাথমিকভাবে এরকম ভাগ করে অঙ্কটা মিলালেন প্র্যাকটিস বা শেখার কারণে, কিন্তু আপনাকে আলটিমেটলি এভাবে করে দ্রুত সময় ভাগ করতে হবে, সেই প্র্যাকটিসটা আপনারা চালু রাখবেন। এভাবে করে ভাগ করলে 6 দুগুণে আপনি 12 তো পাবেনই, 5, তাহলে 2 দুগুণে কত 4, হাতে আছে 1, ভাগ যাবে না, তাহলে দশমিক দিয়ে একটা 0, 4 দুগুণে কত হয়, সরি 5 দুগুণে কত হয় 10। এই করলেন, এভাবে করে করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি এমন আছে মাত্র প্রস্তুতি শুরু করছেন, গ্রহণ করছেন, সেক্ষেত্রে আপনি এইভাবে করে করলেন। হ্যাঁ, কিন্তু আপনাকে আলটিমেটলি এরকম মুখে মুখে ভাগ করে উত্তর নিয়ে আসতে হবে, তাই এক্সপার্ট হইতে হবে এই জায়গাটায়। ঠিক আছে, চলেন নেক্সট কোশ্চেনে আগাবো। আচ্ছা, এই টাইপের একটা করতে দিই আপনাদের। লেখেন হচ্ছে গিয়ে 1300 এর 1300 না 1200 এর দিলাম হচ্ছে ধরেন 13 সমস্ত 4 ভাগের 3%। লেখেন, এটা করে কত আসছে, 165 আসে। আচ্ছা, তাহলে এখানে আমি কি রাখতে পারি, 1200 এর ভাঙলে পাবো কত, 4 13 52 আর 3 55, 55/4 গুণ কত 1/100। এই 2 জিরো কেটে দিলাম, 4 দ্বারা কাট করলে পাবো 3, তাহলে 165 হচ্ছে আমাদের অ্যান্সার। 165 সঠিক অ্যান্সার। ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাই। চলুন পরবর্তী প্রশ্নে আগাই। 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান? আচ্ছা, আমরা বুঝবো আগে 18 নিচের কোন সংখ্যা। 18 কি সেই মূল সংখ্যাটা? বলেন তো, 18 কি সেই মূল সংখ্যাটা? না, এমন একটা সংখ্যা যার 8%-এর মান হচ্ছে কত, 18। যেমন একটু আগে আপনি করলেন না, 20 এর 20% সমান কত, কত আসছিল 4। তো কোশ্চেনটা এরকম, কোন সংখ্যার 20% সমান হচ্ছে গিয়ে 4, তাহলে সেটা কে, 20 এর 20% সমান 4। তা আপনার কাছে এখানে পার্সেন্টেজ দিয়ে দিছে, তার মান দিয়ে দিছে, মূল সংখ্যা যেটা সেটা আপনার কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে গিয়ে যে এই যে কোন সংখ্যা সেটা আমরা জানি না, ওই মূল সংখ্যাটা আমাকে বের করতে হবে, কিন্তু আমাকে মান দিছে যে 8%-এর মান কত দিয়ে দিছে, 18 দিয়ে দিছে। যে ওই মূল সংখ্যার যদি 8%-এর মান বের করি তাহলে আসে কত, 18। তাহলে এটা করবো আমরা অন্য নিয়মে, কিন্তু আগে একটু বুঝে নেই যে 8% সমান যদি 18 হয়, 1% সমান কত হবে, 18/8। আর মূল সংখ্যাটা আমরা কত পার্সেন্ট ধরতে পারি, না 100% ধরলাম, এক্স দিয়ে করলে আবার অন্যরকম লিখতে হবে। মূল সংখ্যাটা আমি 100% ধরলাম, তাহলে 100%-এর ভ্যালু কি আসবে, বেশি আসবে, এরকম লেখা যায়। তাহলে আসলে কি লিখলাম আমরা এখানে, দেখেন এই যে আপনি এখানে লেখলেন, কি লেখলেন, মূল সংখ্যাটা হিসেবে কত লিখলেন, 100। 18টা কি, 18টা হচ্ছে 8%-এর মান। তার মানে এই জাতীয় প্রশ্নে শতকরার যে মানটা দেয়া থাকে সে মানটা কোথায় বসে,
আর পার্সেন্টেজের যে মান, পার্সেন্টেজটা যেটা দেয়া থাকে সেটা কই বসে? তার মানে পার্সেন্টেজটা চলে যাবে নিচে, আর পার্সেন্টেজের ভ্যালুটা চলে আসবে কোথায়? উপরে। আর সংখ্যাটা হিসেবে কত পার্সেন্ট ধরছি আমরা, তা 100% গুণ করে বসে যাবে। তাহলে আমার এই এত কিছু লেখার প্রয়োজন আছে? আমি মনে রাখবো কিভাবে? যেই পার্সেন্টেজ দিবে সেটা নিচে বসাবো, পার্সেন্টেজ সমান যেই মান দিবে সেটা বসাবো উপরে, গুণ দিব কত? 100। কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 25 100, 2 দ্বারা 18 কে কাটলে 9, 25 9 225, এই হলো অ্যান্সার। তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে গিয়ে, প্রশ্নে যে পার্সেন্টেজ বলবে সেই পার্সেন্টেজটা বসাই দিবেন নিচে, পার্সেন্টেজ সমান যেই মানটা আপনাকে দেয়া হবে সেটা আপনি বসাই দিবেন উপরে, গুণ দিবেন সবসময় কত? 100। কোনটা? হুম, 2/100 মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা, এটা উল্টাই দিতেন আর কি, 100 উপরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টাটা। হ্যাঁ, চলেন পরবর্তী প্রশ্নটাই কি আছে দেখি। নেন, সেম কোশ্চেন আপনারা করেন, সবাই সলিউশন করে অ্যান্সার দিবেন। পঁচাত্তর আছে নাকি? হুম, আচ্ছা, এই কোশ্চেন আমরা এক্স ধরেও করতে পারবো। প্রশ্ন বলতেছে 24 নামক যে সংখ্যাটা, এই সংখ্যাটা কোন সংখ্যার? আপনি কোন সংখ্যা তো জানেন না, আপনি কি ধরতে পারেন? এক্স। এক্স এর 32%, তার মানে লিখতে পারেন কি 32/100, এই সমান সমান কত? 24। তাহলে আপনি এক্স রেখে দেন, 24 আনেন, গুণ দিয়ে এই 100 ভাগাকারে ছিল, এই পাশে আসলে কি হবে? গুণ হবে। আর 32 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ হবে। উল্টাই যাবে। 4 দ্বারা আমি 8 দ্বারা কাটলে পাবো 4, 8 দ্বারা কাটলে পাবো 3, 4 দ্বারা 100 কে কাটলে পাবো 25। তার মানে এক্স ইকুয়াল কত? 75। আলটিমেটলি যে পার্সেন্টেজটা দেওয়া থাকে সে অবশ্যই কই চলে যায়? নিচে। আর পার্সেন্টেজের ভ্যালুটা কোথায় চলে আসে? উপরে, গুণ দিয়ে কত? 100। তাহলে এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে, সংখ্যাটার যেটা থাকবে সেটার সাথে আপনি 100 গুণ দেন, আর পার্সেন্টেজটা দ্বারা কি দেন? ভাগ দিয়ে দেন। 75 যারা অ্যান্সার করেছেন তাদের সকলের অ্যান্সার কারেক্ট আছে। 75% হবে না ভাই, এখানে 75 হবে। 75 না, আপনাকে মূল সংখ্যাটা এখানে জানতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে স্যার, আগের কোশ্চেনটা করছেন যে স্যার আমি যদি এমন লিখি 18/8% লিখি স্যার, তাহলে কি হবে না? তাহলে ভাই 18/8% যদি লেখেন, তাহলে এইখানে 100, এইখানেও পার্সেন্ট বসায় দিতে হবে। ওই যে আমি একটু আগে লিখছি না যে 8% সমান কত? 18। তাহলে 1% সমান কত হবে? 18/8। তো এখন অনেক কোশ্চেন হচ্ছে এই পার্সেন্টেজটা কই গেল? যদি আমি পার্সেন্টেজটা বসাই, তাহলে আমাকে এই 100-র সাথেও পার্সেন্টেজটা কি বসাই দিতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে তখন এই পার্সেন্ট কি হয়ে যাবে? বাদ চলে যাবে। ঠিক আছে, তো পার্সেন্ট লেখারই তো দরকার নাই। চলেন না, এটা করেন। ষাট আসতেছে। তাহলে 48, একই কোশ্চেন। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে আমরা বলছি 80%টা নিচে যাবে, আর পার্সেন্টেজ সমান যে মান সেটাকে উপরে বসাই দিবেন, গুণ দিবেন কি 100। তাহলে আপনি এখান থেকে 8 দ্বারা যদি
10 দ্বারা যদি কাটেন তাহলে 8 পাবেন, 10 দ্বারা কাটলে 10 পাবেন, 8 দ্বারা কাটলে পাবেন 6, 6 10 কত 60। এই শেষ অ্যান্সার, 60 কারেক্ট অ্যান্সার। যারা 60 অ্যান্সার করছি তাদের অ্যান্সার কারেক্ট আছে। চলুন, পারবেন না এটা আপনারা করে নেবেন, হ্যাঁ একই কোশ্চেন করে নেবেন। আসেন, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যা, ফলাফল হবে ওই সংখ্যা। আসেন, আমরা এইটা দুইটা ভাবে দেখবো, শর্টেও দেখবো, ডিটেলেও দেখবো। তো একটু বোঝার চেষ্টা করবেন। কোন সংখ্যা আমরা জানি না, কোন সংখ্যা বলে নাই, কোন সংখ্যার কথাটাকে যদি ভাঙি তাহলে পাবো সংখ্যা এর, তার মানে এখানে একটা এর শব্দ আছে। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে গিয়ে এক্স, এক্স এর কত পার্সেন্ট 40%, তাহলে লিখতে পারি কি 40 বাই কত 100। এর সাথে কি করতে বলতেছে 42 যোগ করতে বলতেছে, তাহলে করলাম 42 যোগ করলে কি হবে ফলাফল হবে ওই সংখ্যা। ওই সংখ্যাটা বলতে কাকে বুঝাইতেছে এক্স কে বোঝানো হইতেছে, তাহলে ফলাফল হচ্ছে গিয়ে ওই সংখ্যা, ওই সংখ্যাটা হচ্ছে গিয়ে এক্স। এখান থেকে আমরা সমাধান করি, তাহলে কাটাকাটি যদি আমি করি তাহলে পাবো হচ্ছে 20 দ্বারা কাটলে 5, 20 দ্বারা কাটলে কত 20 দ্বারা কাটলে পাবো 4, 20 দ্বারা কাটলে হচ্ছে 2, আরে 20 দ্বারা কাটলে পাবো হচ্ছে 2, 20 দ্বারা কাটলে পাবো হচ্ছে 5, তার মানে 2x বাই হচ্ছে গিয়ে 5 যোগ হচ্ছে গিয়ে 42 সমান সমান হচ্ছে গিয়ে x। তাই x গুলোকে এক পাশে নিয়ে যান, মাইনাস 2x ডিভাইডেড বাই 5 এই পাশে লিখে দেই, তাহলে 42 ইকুয়াল লসাগু করলে পাবো 5, 5x মাইনাস কত 2x। এখানে আমরা পাবো 42 সমান সমান 3x ডিভাইডেড বাই 5। 42 5 এখানে ভাগ আকারে আছে, এই পাশে চলে আসলে গুণ, 3 এখানে গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে হবে ভাগ। 3 14 42, 5 14 কত 70, তার মানে মূল সংখ্যাটা হচ্ছে গিয়ে 70, অ্যান্সার 70। তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 70। এটা যদি আপনি লিখিত আকারে করেন তাহলে এইভাবে ধরি সংখ্যাটি হচ্ছে x লিখে এইভাবে করা যেতে পারে, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এত লিখিত আকারে এত বড় করে আমার এমসিকিউর সমাধান করার সুযোগ নাই। আচ্ছা, এইটা আমরা লিখছি কিনা এবং বুঝছি কিনা আগে কমেন্ট করি, তাহলে আমরা একটু ছোট নিয়মটায় চলে যাব। আসেন, যেহেতু আপনার কাছে প্রশ্নের সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে, আপনি ধরে নেন সংখ্যাটি হচ্ছে কত পার্সেন্ট 100%, ধরলাম আমরা সংখ্যাটা 100%। এখন বলতেছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে, আপনাকে যেটা করতে বলছে সংখ্যাটা আপনি ধরে নিলেন যে সংখ্যাটা তো আমরা জানি না, তো অবশ্যই সংখ্যাটা কত পার্সেন্ট হবে 100% হবে। এই 100% কে আপনি 100% থেকে আপনি কত পার্সেন্ট সরাই নিছেন 40% সরাই নিছেন, তাহলে অবশিষ্ট আছে আর কত পার্সেন্ট 60%। তাহলে 100% কে আমি দুই রকম ভাগ করলাম, দুইটা ভাগ করলাম, এক পাশে 40% চলে গেল, তাহলে আরেক পাশে থাকবে কত পার্সেন্ট 60%। ভাই এই দুইটারে যদি আমি যোগ করি তাহলে আমি আবার কার কাছে ফিরে যাব ওই সংখ্যার কাছে যাব না, তাহলে ওই যে ফলাফল হবে কোন সংখ্যা ওই সংখ্যাটা 100। অনলাইন ভালোভাবে খেয়াল করেন, সংখ্যাটা আমরা জানি না, ধরে নিলাম সংখ্যাটা 100%। এই 100% এর মধ্যে প্রথমে কত পার্সেন্ট বলছে কোন সংখ্যা 40%, সংখ্যাটা 100%, এর 40% এর মানে কত আলাদা করে নিলাম, এর সাথে অবশিষ্ট থাকে তাহলে আর কত পার্সেন্ট 60%। এই দুইটা যোগ করলেই ফলাফল কি ওই সংখ্যা। এখন আপনাকে যেটা করছে 40% টুকু বলে দিছে
সেই সাথে আর 60% বলে নাই, 60%-এর জায়গায় আপনারা কি বলছে, 42 যোগ করতে বলছে। তাহলে ভাই আপনি 40% সরাই নিলে বাকি থাকে কত পার্সেন্ট? সেখানে আপনি 60% না বসাইছেন কত, তার মানে কি 60%-এর ভ্যালু ওটা 42। যেহেতু 40%-এর সাথে 42 যোগ করলেও আপনি ওই ফলাফলটাই পান, তাহলে অবশ্যই এই 60%-এর ফলাফল বা মান আমরা 42 বলতে পারি। তার মানে এখন কোশ্চেনটা কেমন, 60% সমান কত, 42। 60% সমান 42। আমরা কি বলছিলাম, পার্সেন্টেজ কোথায় যাবে, পার্সেন্টেজ সমান যে মান সেটা কই যাবে, একটু আগে করে আসছি না, 18 কোন সংখ্যার 8%-এর সমান করছি না। তাহলে এখানে পার্সেন্টেজ কই লিখছিলাম, হ্যাঁ পার্সেন্টেজ নিচে, পার্সেন্টেজ সমান মানটা কোথায়, উপরে, ইন্টু 100। তাহলে এখানে 0 আর 0 বাদ দিলাম, 6 সাথে কত 42, 7 10 কত 70 হয়ে গেল। তাহলে আসলে এইটাও তো আমার লেখার কাজ না, এটা আমার বুঝে নেওয়ার কাজ, যে 40% যদি চলে যায় অবশিষ্ট থাকে কত পার্সেন্ট, 60%। আর 60%-এর জায়গায় আমাকে উল্লেখ করছে সংখ্যা, 60%-এর জায়গায় উল্লেখ করছে কত, 42। তার মানে এই 60% সমান হচ্ছে 42। যেহেতু 60% সমান 42, তা পার্সেন্ট চলে যাবে নিচে, পার্সেন্ট সমান সংখ্যা চলে যাবে উপরে, গুণ দিয়ে বসাই দেবে 100। তাহলে আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই এতটুকু হচ্ছে আমার কাজ। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো। স্যার অপশন টেস্ট করে করা যায়, যাবে না কেন, অপশন টেস্ট করে করা যাবে। আচ্ছা অপশন টেস্ট করলে কেমন হয়, উত্তরটা কত আসছে আমাদের 70। তাহলে এটা মিলাই 70 হইতে হবে, তাই না। 70টা কেমনে বানাবেন, কোন সংখ্যাটা আপনি কি ধরে নিছেন, 70 নিছেন, তাহলে 70 এর 40% হিসাব করবেন, এর সাথে কত যোগ দিবেন, 42 যোগ দিবেন, দিলে 70 হয় কিনা দেখবেন। তাহলে এখানে 70 এর 40% মানে 0 0 কেটে দেন, 4 সাথে কত হয় 28। আমরা রাউন্ড ফিগারের ভ্যালুতে বলছিলাম শূন্যগুলো বাতিল করে দিবেন, প্লাস কত 42, 42 আর 28 যোগ করলে কত 70, মিলছে দুই পাশ। হ্যাঁ এইভাবে করে আপনি অপশন থেকে টেস্ট করতে পারবেন। হুম হুম চলুন পরবর্তী প্রশ্নে আগাই। নেন এটা করেন, সেম কোশ্চেন করেন, সবার অ্যান্সার করতে হবে। যারা ক্লাসে যুক্ত আছেন তারা যারা ক্লাসে যুক্ত আছেন আমাদের সাথে অনলাইনে, তারা ক্লাস শেয়ার করেন, এখনো যারা করেন নাই মেনশন করেন, বই গিফট আছে নাসির স্যারের। এটা আমার প্রশ্ন দিতে বলছে বারবার নাসির স্যার, আমার বইয়ের নাম বারবার বলবেন, ক্যারিয়ার প্লাস। হ্যাঁ তো যাই হোক, মূলত বইটা আপনাকে টাকা দিয়ে নিতে হবে না, সর্বোচ্চ আপনি যদি শেয়ার এবং মেনশন করেন বইটা এমনি গিফট পাবেন। আর বাকিরা তাহলে কি, বাকিদের জন্য যারা কোর্স করতে যান তাদের জন্য 60% ছাড়ের সুযোগ আছে ভর্তিতে, যেহেতু প্রাইমারি সার্কুলার আসছে এই উপলক্ষে। হ্যাঁ তো আমরা যারা ভর্তি হতে চাই তারা আমরা দেখবো কমেন্টে আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া হয় জব মেডিসিনের, ওইখানে আপনি আপনার ইনফরমেশন দিয়ে দিবেন, দিলে আপনার সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করে নিবে। 30 আসছে নাকি, তাহলে এইখানে কি বলা হয়েছে, কোন সংখ্যার 20%, তাহলে টোটাল সংখ্যাটা 100% হলে তার থেকে 20% যদি সরাই নেই তাহলে অবশিষ্ট থাকে কত পার্সেন্ট, 80%। এখন 20%-এর সাথে 80% আর যোগ করার কথা বলে নাই, বলছে কত যোগ করার কথা, 24। মানে 20-এর সাথে 80% যোগ করলে আমি কি পাইতাম, ওই 100 পাইতাম। কিন্তু এখন আমাকে বলতেছে 20%-এর সাথে 80 যোগ করে, 80% যোগ করেন না, করেন কত যোগ, 24। তার মানে এই 80% সমান হচ্ছে গিয়ে 24। তাহলে পার্সেন্টেজ বসবে নিচে আর সংখ্যা বসবে কোথায়, উপরে, গুণ দিব কত 100, 0 0 কেটে দিলাম, 3 8 24, 3 10 কত 30, শেষ আমাদের আনসার। ওকে
30 অনেকেরই অ্যান্সার আসছে, কারেক্ট আছে। পরবর্তী প্রশ্নে আমরা আগাই। কোন সংখ্যার 48% থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল 48 হবে, সংখ্যাটি কত? আচ্ছা, এইটা একেবারে সহজ উপায় হচ্ছে, সহজ উপায় একটু পরে বলবো, এটা আমি আগে একটু লিখে দিই। সহজ উপায় আছে, আপনার করারও প্রয়োজন নাই, হ্যাঁ, সলভ করার প্রয়োজন নাই, এরকম উপায় আছে, একটু পরে আসবো। কোন সংখ্যার, তার মানে সংখ্যা জানি না, এক্স, এক্স এর 48%, তার মানে 48/100, এখান থেকে 48 করতে বলতেছে বিয়োগ, করলাম বিয়োগ, তাতে করে বিয়োগ ফল যেটা আসবে সেটা হবে কি 48। তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি, এক্স এর 48%, তো তার মানে 48/100 ইকুয়াল 48, এই -48 ওই পালে চলে গেলে +48, তার মানে এক্স এর 48 ডিভাইডেড বাই যদি 100 লিখি সমান সমান কত লেখা যায়? 96 লেখা যায়। এবার এক্স রেখে দিলাম, এখানে 96 তো আসেই, 100 ভাগাকারে ছিল, এই পাশে আসলে গুণ, 48 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ। 48 দ্বারা 96 কে কাট করলে পাবো 2, 2 আর 100 গুণ করলে পাবো কত? 200। তাহলে এক্স সমান সমান 200, তাহলে মূল সংখ্যাটা হচ্ছে গিয়ে 200। আর এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করেন, -48 কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে কি হয়েছে? 96, তার মানে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে না? 48-এর দ্বিগুণই তো 96, তাই না? এটার সবচেয়ে সহজ শর্টকাট হচ্ছে এইটা, একই পার্সেন্ট থেকে একই সংখ্যা বিয়োগ, আবার বিয়োগ ফল একই সংখ্যা। 48% থেকে 48 বিয়োগ, আবার ফলাফল কত? 48। সবই একই যদি হয়, অ্যান্সার 200 অলওয়েজ। 37% থেকে 37 বিয়োগ, ফলাফল 37, সব সময়, সব সময়। কেন কেন সব সময় 200? কারণ এই 48 আর এই -48 মিলে কত হয়েছে ভাই? 96। 48 এর কয় গুণ? 2 গুণ। 2 একসাথে কত হয়? বুঝতে পারছি, একই আসবে, একই আসবে, সেম আসবে। হ্যাঁ, পার্সেন্টেজ 100, তাই না? শতকরা যেহেতু, যদি আমি বের করি সংখ্যাটা যদি 100% ধরি, তাহলে 2 একশোতে 200। তাহলে একই সংখ্যা বিয়োগটাও করব একই, একই পার্সেন্টেজ, তার থেকে বিয়োগ যাবে একই সংখ্যা, আবার ফলাফল আসবে কি একই সংখ্যা। আমি যদি বলি 51% থেকে 51 বিয়োগ করলে বিয়োগ ফল পাবো 51, অ্যান্সার কি 200, অলওয়েজ 200। ক্লিয়ার? যদি চেঞ্জ হয়, চেঞ্জ হলে খেয়াল করেন, আমি বললাম যে ফলাফল এখানে 48 না, ফলাফল এখানে বললাম 50, হ্যাঁ, তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে -48 এই পাশে চলে আসবে, মানে ফলাফলটা কোন পাশে চলে যাচ্ছে? ডান দিকে। যেই ফলাফলটার সাথে যেটাকে বিয়োগ করতে দিছেন সেটা কোন পাশে চলে যাবে? ডান দিকে চলে যাচ্ছে না? তার মানে এখানে আমি 48-এর সাথে কি করতেছি? 50 যোগ করতেছি, তাহলে কত আসতেছে? 98। এবার খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন। এবার আমি এখানে এক্স এর 48% থেকে কত বিয়োগ বলছি? ধরেন চেঞ্জ করলাম, ফলাফল চেঞ্জ করে কত দিলাম? 50 দিলাম। 50 বিয়োগ করলেন, তাহলে এখানে আর 48 থাকবে না, এখানে থাকবে কত? 50। আর এখানে বসছে কত? 48%, তাই তো? তাহলে 50 আর 48 আপনি মনে মনে যোগ দেন, কত হবে? 98। এক্স এর 48% সমান কি? কোন সংখ্যার 48% সমান 98, তাহলে পার্সেন্ট আপনি কই লেখার কথা? বোঝার জায়গা কোন জায়গাটা বলেন তো? বিয়োগফল আর ফলাফল মনে মনে যোগ করে দিবেন, যোগ করলেই পার্সেন্টেজের ভ্যালু চলে আসবে। কথা ক্লিয়ার? আমি যদি এভাবে বলি, কোন সংখ্যার 30% থেকে 70 বিয়োগ করলে বিয়োগফল 20 হবে।
90 কত পার্সেন্টের ভ্যালু? 30%-এর ভ্যালু। তাহলে 90 ডিভাইডেড বাই কত? শেষ। ক্লিয়ার? 3 30 90, 3 100 300 হয়ে গেল। শুধু আমাকে কি করতে হইলো, বিয়োগ ফলের সাথে 70 কি করতে হচ্ছে, মনে মনে যোগ করে দিতে হবে। এখানে হ্যাঁ যোগ থাকলে আমি কি করতাম, বিয়োগ করতাম। যোগ যদি থাকতো তাহলে আবার এইখানে ফলাফলটা বেশি হইতো, এটা কম হতো। তাহলে এখন আমি যদি এরকম করতাম, কোন সংখ্যার 30% থেকে 30% এর সাথে 40 যোগ করলে এখানে আর বিয়োগ ফল আসবে না, এখানে আসবে কি ফলাফল, যোগফল। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কি করব, 80 থেকে 40 কি করে দিব, বিয়োগ দিব। বিয়োগ দিলে থাকে কত? আচ্ছা এইখানে 80 না দিয়ে বসে হচ্ছে গিয়ে 70 বসাই, তাহলে কাটাকাটি করা যাবে আর কি। তাহলে 70 থেকে আমি প্রথমে কি করব, 40 এবার কি করব বাদ, কারণ এখানে কি বলছে, যোগ বলছে। তাহলে আসতেছে কত, 30। তাহলে এই 30 হচ্ছে কত পার্সেন্টের ভ্যালু, তাহলে 30%টা নিচে, ফলাফল 30 গুণ কত 100, তাহলে সংখ্যাটা কত 100। শেষ। বিয়োগ বললে ওই পাশে যোগ দিয়ে দিব, আর যোগ বললে পাশে বলেন। মানে ফলাফল যদি ওর পার্সেন্টেজ সমান হয় তাহলে হ্যাঁ সবসময় এটাই তো হবে। হ্যাঁ আচ্ছা চলেন পরবর্তী প্রশ্নে আগাই। 5/2 কে শতকরায় প্রকাশ করলে কত? আপনাকে এখন যেটা দেওয়া হয়েছে প্রশ্ন, সেটা হচ্ছে ভগ্নাংশ থেকে কি প্রকাশ করা, শতকরায় প্রকাশ করা। ভাই শতকরায় যে কোনো কিছু শতকরায় প্রকাশ করতে হলে একটা 100 গুণ হবে, মনে রাখবেন। শতকরায় প্রকাশ করতে বললেই 100 কি আকারে বসবে, গুণ আকারে। তাহলে এখানে আছে কি 5/2। শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে একটা 100 গুণ দেন। তাহলে 5 20 100, 20 দুগুণ 40, তার মানে কত পার্সেন্ট, 40%। আর আমি আপনাকে শুরুর দিকে যখন প্রশ্ন সমাধান করতেছিলাম আমরা, তখন কিছু পার্সেন্টেজের কথা বলছিলাম, তার মধ্যে 40% উল্লেখ করছিলাম। 40% বলছিলাম 40 বাই কত 100, এটাকে কাটাকাটি করলে পাবেন কি 2/5। আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে আপনাকে করারই প্রয়োজন নাই, সরাসরি অ্যান্সার দাগানো যাবে। আপনাকে যদি বলা হয় ভাই 4/3 এইটাকে শতকরায় প্রকাশ করেন, 4/3 মানে কত পার্সেন্ট, 75%। ওই পার্সেন্টেজ গুলো আপনি মুখস্থ রাখবেন, ওগুলো আপনার কাজে লাগবে। আর যদি মুখস্থ রাখছেন ভুলে গেছেন, তাহলে কি করবেন, ভগ্নাংশটাকে লিখে তার সাথে শতকরায় প্রকাশ করতে বলা মানেই 100 কি আকারে বসবে, গুণ আকারে বসবে। ক্লিয়ার সবাই? এটার অ্যান্সার ঘ হবে। চলেন দেখি পরবর্তীতে কি প্রশ্ন দেয়া আছে। কোন গ্রামের 25/18 লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক অশিক্ষিত? ভাই আমি যদি বলি টোটাল আছে লোক কতজন, না 25 জন, 25/18, তাই আমি বললাম টোটাল মোট হচ্ছে গিয়ে কতজন, 25 জন। শিক্ষিত কত, শিক্ষিত হচ্ছে গিয়ে 18। হ্যাঁ তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে অশিক্ষিত পাবো কত,
7 জন। তার মানে টোটাল 25 জনের মধ্যে অশিক্ষিত কতজন? 7 জন। শতকরায় জানতে চাইছে, তাই না? তাহলে 100 গুণ 4 25 100, 4 সাথে কত? 28। অ্যান্সার 28%। আমি তো এটা আপনাকে লিখছি, মানে লিখে দেখাইলাম, লেখারও তো প্রয়োজন নাই। না না, 72% হবে না। এই জায়গায় তো সমস্যা। হ্যাঁ, দেখছেন ভুল অ্যান্সার দেওয়া আছে উত্তরে। আপনার কাছে অশিক্ষিত বলছে না, উনি শিক্ষিতর হার বের করছে। 25/18 গুণ দিছে কত? 100। 4 18 72। ভাই আপনার কাছে যদি শিক্ষিতর হার বের করতে বলতো তাহলে 72% কারেক্ট ছিল। হ্যাঁ, অশিক্ষিত সম্পর্কে জানতে চাইছি, তাহলে অ্যান্সার 28। হ্যাঁ, আপনি মনে করেন 72% বের করে ফেলছেন, তখন কি করবেন? দেখলেন এসে অশিক্ষিত জানতে চাইছে, তাহলে ভাই 100 থেকে 72%টা বাদ দেন, তাহলে অ্যান্সার পাবেন। টোটাল 100% ধরেন, তার থেকে 72%টা বাদ দিয়ে দেন। ঠিক আছে, লিখছি আমরা। কমপ্লিট। এবার শতকরা থেকে আপনাকে ভগ্নাংশতে প্রকাশ করতে বলছি। হ্যাঁ, 100 দ্বারা ভাগ করলেই হবে। পার্সেন্ট আছে যেহেতু, তার মানে যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে কত দ্বারা ভাগ করা? 100 দ্বারা ভাগ করা। 20 দ্বারা কাট করলে উপরে পাবো কত? 6। 20 দ্বারা কাট করলে নিচে পাবো কত? 5। তাহলে 6/5 হচ্ছে অ্যান্সার। এগুলো ওই যে আমরা একটু আগে যেগুলো করে আসছি না, ওই যে কোন সংখ্যার এত পার্সেন্টের মান দেওয়া আছে, ওইগুলো আসে। আবার আপনি ওই যে একটু আগে করলেন না 20-এর 20%, ওইগুলো আসে। সমস্ত আকারে একটা মান থাকতে পারে, এত পার্সেন্ট সমান কত। এগুলো কিন্তু মনে করেন মানে যারা বুঝে তাদের জন্য কিন্তু সহজ, কিন্তু কিন্তু অনেকে আছে প্রথম পরীক্ষা দিতেছে বা প্রস্তুতিতে নতুন আসছে, গণিত পারে না, তাদের কাছে কিন্তু এইটাই কি কঠিন। আর তাদের দেখবেন আপনি একটা বড় সংখ্যার যোগ দিচ্ছেন, করে দিতে পারছে, কিন্তু সে এইটা নিয়ে পেরেশানিতে পড়তেছে। হ্যাঁ, যে এটা আমরা ভাঙবো কিভাবে, মনে নাই তার, অল্প অল্প মনে আছে। আসে না এরকম না, এগুলো ছোট ছোট, ওই যে 90 কোন 75 কোন 90 কোন সংখ্যার 75%-এর সমান, এই জাতীয় প্রশ্নগুলো আসে। আসেন, এই যে পেয়ে গেছে দেখেন। কই আসছে দেখেন, সেই 30তম বিসিএস আসছিল। তাহলে আমরা শুরুর দিকে বলছিলাম যে সমস্ত আকারে থাকলে এদের একে একে আপনি কি করবেন? ভাঙে নিবেন। আগে এই সমস্তটাকে ভাঙবেন। তাহলে 4 13 52 আর 3 55, 55 বাই কি 4। আর ভাই এখানে আছে হচ্ছে পার্সেন্ট, পার্সেন্ট মানে কি একটা 1/100। তো ভাই এখন দেখলাম 5 দ্বারা কাট করা যায়, 5 11 55, 5 20 কি 100। তাহলে 11-র সাথে 1 গুণ করলে হয় 11, 4-এর সাথে 20 গুণ করলে হয় 80। তাহলে 80 কত? 11 আছে। এই যে ঘ নাম্বারে আছে 11/80। চলেন পরের কোশ্চেনটা দেখি। দশমিক থেকে এবার আপনাকে শতকরায় প্রকাশ করতে বলছে।
হ্যাঁ, এটা তো আপনাকে শতকরা থেকে দশমিকে নেওয়া হবে, দশমিক থেকে শতকরা নেবে, ভগ্নাংশ থেকে শতকরা নেবে, শতকরা থেকে ভগ্নাংশে নেওয়া হবে। তাহলে আপনারা কিসে প্রকাশ করতে বলছেন? আমরা কি বলছিলাম, শতকরা প্রকাশ করতে হলে 100 দ্বারা কি হবে, গুণ হবে। তার মানে এখানে আছে 0.4, তার সাথে 100 কি গুণ, 0.4 এর সাথে 100 গুণ, দশমিক সংখ্যার গুণ। তাহলে আমি দশমিকটা আগে ভুলে যাই, ভুলে গেলে এখানে 4 আর এখানে 100 কত হয়, 400। দশমিক আছে এক ঘর আগে, তাহলে এই যে শূন্যর আগে এক ঘর আগে আমি দশমিক বসাই দিলাম। তার মানে কত পার্সেন্ট, 40% হচ্ছে অ্যান্সার। কই আছে, ঘতে আছে। কি পার্সেন্ট মানে হচ্ছে 1/% সমান 1/100। হ্যাঁ, হুম, ঠিক আছে। তাহলে পয়েন্ট দিয়ে দশমিক দিয়ে আপনাকে দেওয়া ছিল শতকরায় প্রকাশ। তাহলে আপনি যেটা করবেন, ওই দশমিকের সাথে 100 কি করলেন, গুণ করলেন। আচ্ছা, এই গুণটা আমি কিন্তু দেখাই দিছি, আপনি আপাতত দশমিক আছে এটা ভুলে যান, যে দশমিক এখানে নাই। তার মানে এটার দ্বারাই কত, 0.4। 0.4 সাথে 100 গুণ করলে কত হইব, 400 হইব। এবার দশমিকটা আছে এক ঘর আগে, এই এক ঘর আগে দশমিকটা বসান। তাহলে এই দশমিকের পরের এই জিরো না লিখলেও তো চলে, দরকার আছে নাই। তাহলে এখানে থাকতেছে কত, 40, মানে 40%। ওকে, হ্যাঁ দেন, এক ঘর আগে যেহেতু দেন। শূন্য দশমিক 45 এটার সমান, মানে আপনাকে কত দ্বারা গুণ করতে হইব, দশমিক সংখ্যা ভগ্নাংশ বা শতকরায় প্রকাশ করবেন, ওই একই কাজ। 0.45 গুণ কত, 100, 450, 4500 বসাই দিলাম। দুই ঘর আগে দশমিক আছে যেহেতু, তাহলে কত পার্সেন্ট, 45%। শেষ অ্যান্সার। দশমিক উঠিয়ে করা যাবে, কেন যাবে না। 0.45 আছে, দশমিক উঠিয়ে দেন, উঠাই দিলে নিচে 1, দশমিকের পরে 2 ঘর, তাহলে দুইটা শূন্য। শতকরায় প্রকাশ করতে বলছে, আপনি একটা 100 বসাই দেন, 100 কাটা, 45% অ্যান্সার। তাহলে শতকরায় যখনই প্রকাশ করতে হবে 100 দ্বারা, সোজা সাপটা কথা কি হবে, গুণ হবে। এই যে অনুপাত থেকে এখন আপনাকে শতকরা প্রকাশ, অনুপাত মানে কি, ভাগ। ভাগ মানে তাহলে আমি এই 3/5 আছে, 3:5 মানে আমি কি লিখতে পারি, 3/5। শতকরায় প্রকাশ, তাহলে কি দিব, 100 গুণ 100কে 5 দ্বারা ভাগ করলে কি আসবে, তাহলে 3 কত, অ্যান্সার কত পার্সেন্ট, 60%। দেন কই আসছে, কোন সালে আসছে, গত বছর আসছে। আমরা অনেক সময় বলি না এত সহজ জিনিস আসে, ভাই পরীক্ষার হলে এইটাও অনেক কঠিন হয়ে যায়, যায় না, মানে আপনি কনফিউজ, আসলেই কি 1+1 আসছে, আর 1+1 দিলে 2 হয় আমি জানি, এটা কি আসলে কি ওই সেন্সে কোশ্চেন করছে না অন্য কোন সেন্সে করছে, তখন আপনি কিন্তু কনফিউজ। আবার মনে করেন আমি এরকমও দেখছি যে 0.12 ভাগ দিছে 1, এরকম প্রশ্ন আসছে। এখন এ করছে কি, এটারে ভাগ করতে গিয়ে কত যে লাইন লেখা শুরু করছে, যে 0.12 ডিভাইডেড বাই কি লেখছে, 1 লেখছে, এরপর আবার দশমিক উঠাইছে, উঠাই কত লেখছে, 100, এরপরে দেখা আসে 12 কত, 100, এরপরে আবার এখন চিন্তা করতেছে 100 দ্বারা আমি কিসের ভাগ করি, কই চলে গেছে দেখেন। অথচ 1 দ্বারা আপনি যেই সংখ্যারে ভাগ করবেন ওইটাই আসবে। দেখেন আপনারা কিন্তু, যে প্রশ্ন করছে সে কিন্তু সাকসেস, আপনার এটা কতগুলি লাইন লেখাইছে, সময় নষ্ট করাইছে। অথচ যে নাকি পারে বুঝে, যে নাকি কন্ট্রোলে রাখতে পারে নিজের পরীক্ষার হলে, সেটার অ্যান্সার তো 0.112 দাগায় আরো কই চলে গেছে, আরো 2-3টা প্রশ্ন দাগায় চলে গেছে, তাহলে সে তো আপনার কাছ থেকে আগাই গেল।
তাহলে এরকম প্রশ্ন আসে, আমাদের দেখে মনে হয় সহজ, কিন্তু আমরা ভুল করে আসি। এই যে আমি সরলীকরণের ক্লাস দিছি সন্ধ্যার দিকে, আমি ওনাদের দিছি কি, যে আমাকে বলেন তো যে 3/15 গুণ 15 কত হইব? স্যার বলে 45 হবে। দেখেন 45 হয় কিনা। ভাই সরলীকরণে ভাগের কাজ আগে হয় না গুণের কাজ? ভাগের কাজটা আগে হয়। এখন ভাগ করছে 15 রে 3 দ্বারা ভাগ করে 5 আনছে, ও 75 বলছে আমার অ্যান্সার, এমন করছে সে। আর বাকি 15 রে 3 দ্বারা করতে বলছে না 3 রে 15 দ্বারা ভাগ করতে বলছে? 3 কে আপনি 15 দ্বারা ভাগ করলে জীবনে 5 আসবে? আসবে? 5 এনে রাখছে। এখন তার মাথায় ঘুরছে কি, কোনটাকে ভাগ করা যায়, কাকে ভাগ করতে বলছে, এটা তার মাথায় প্রথমে কাজ করে নাই। কাজ করছে কি, কারে ভাগ করা যায়। মানে আমরাও আসলে এমনটাই শিখি যে বড় সংখ্যারই ভাগ করছি কি দ্বারা, ছোট সংখ্যা। আর আমার মাথায় ওই যে ওই কনসেপ্ট ঘুরতেছে যে আমি 15 কে 3 দ্বারা ভাগ করে এখানে 5 আনছি, আচ্ছা ভাগের কাজ তো করছি, তাহলে এবার গুণের কাজ 5 15 75। আসলে এটা কি হয়েছে? হয় নাই। এটা হওয়ার কথা ছিল কি, এটা হওয়ার কথা আমি বলছি যে আপনার দরকারই নাই, আপনি করবেন কি ভাগের কাজ আগে, তাহলে লিখবেন সুন্দর করে লিখবেন, ঠান্ডা মাথায় লিখবেন 3 কত লিখবেন 15, যেমনই থাকুক। 15 কে 3 দ্বারা ভাগ করতে বলুক আর 3 রে 15 দ্বারা ভাগ করতে বলুক, আপনি আগে ভাগ অবস্থায় লিখবেন, কাজটা শেষ করবেন। করার পরে এখানে গুণ দিয়ে 15 আছে তো আপনি বসান, এরপরে দেখবেন আপনি নিজেই কাটতে পারতেছেন কত কিছু। 15 15 এবার তো এমনিই কাটাকাটি চলে যায়, চলে গেলে কি 3 চলে আসে না? এটাই সবচেয়ে কমন মিস্টেক সরলীকরণের। এই জায়গায় মিস্টেক হবেই আপনার। হ্যাঁ হ্যাঁ, কি লেখছে, 1+1 দিলে আমার পরীক্ষার হলে সবাই বলবো প্রশ্ন ভুল। ওরে না, 1+1 দিলে উত্তর 2 হবে, প্রশ্ন ভুল না হইতেই পারে। এটা আপনাকে ওই যে বললাম, আপনার পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাবেন যে আসলে এটা দিতে নাকি আমার। না না, আপনিও বুঝতেছেন 2 হবে, উত্তরেও 2 আছে, উত্তরেও 2 আছে, কিন্তু আপনি দাগানোর সাহস করতে পারতেছেন না যে আসলেই কি এটা আসছে নাকি, আর উত্তর কি আসলে 2 হবে কিনা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? তোমাকে বিক্রয় মূল্য দিছে আর হচ্ছে দেওয়া হয়েছে কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের আমাকে অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, তো আমরা অনুপাত দুটাকে লিখি 5:4। তো এখানে বিক্রয় মূল্য 5 ভাগ, ক্রয় মূল্য 4 ভাগ। প্রশ্ন বলতেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত। এই জায়গাটাই হচ্ছে গিয়ে মূল ফ্যাক্ট, যে আপনার কাছে কার থেকে কাকে জানতে চাই। হ্যাঁ, আপনার কাছ থেকে বিক্রয় মূল্য সম্পর্কে জানতে চাইছে, কার থেকে? ক্রয় মূল্যের থেকে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেহেতু, তাহলে বিক্রয় মূল্যটা আগে বসবে, ক্রয় মূল্যটা কি পরে বসবে। মানে বিক্রয় মূল্য উপরে বসাবেন, ক্রয় মূল্য হচ্ছে নিচে বসাবেন। শতকরায় যেহেতু আপনাকে প্রকাশ করতে বলছে, আপনি একটা কি গুণ দিবেন? 100 গুণ দিবেন। 4×25 100, 5×25 125। এই জায়গাটাই আমাদের বুঝতে অসুবিধা হয়, কার থেকে কাকে এবং কে উপরে কে নিচে বসবে। তাহলে আমরা আগে প্রশ্ন পড়ে বুঝবো। দেখেন, এমনও হইতে পারতো যে আপনাকে প্রশ্নের শুরুতে বলছে ক্রয় মূল্য আর হচ্ছে কার অনুপাত? বিক্রয় মূল্যের অনুপাত। 4 কত? 5। অনেকে মনে করতে পারেন হ্যাঁ স্যার এখানে তো বিক্রয় মূল্য আগে দিছে, আপনি মনে হয় এর জন্য বিক্রয় মূল্যের অনুপাতটা উপরে লেখছেন, আর ক্রয় মূল্য পরে দিচ্ছে তাই ক্রয় মূল্যটা পরে লেখছেন। তাহলে আমি এরকমও দিতে পারতাম ক্রয় মূল্য অনুপাত কি বিক্রয় মূল্য, 4 কি 5 দিয়ে আপনাকে এই কোশ্চেনটা রেখে দিলাম। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ। উপরের অনুপাত কি অবস্থায় আছে সেটা হচ্ছে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আমাকে প্রশ্নে কেমনে জানতে চাইছে। প্রশ্নে আমার কাছে জানতে চাইছে যে বিক্রয় মূল্য সম্পর্কে কার থেকে? ক্রয় মূল্য থেকে। তাহলে বিক্রয় মূল্য সম্পর্কে যাকে জানতে চাইছে তার উপরে বসাই দিব, যার থেকে জানতে চাইছে তাকে নিচে বসাই দিব, শতকরায় জানতে চাইছে তাই 100 গুণাকারে বসাই দিব। শেষ, ক্লোজ। বুঝতে পারছি? 125% কারেক্ট অ্যান্সার। 125% পার্সেন্ট হবে। লিখতে পারছেন? আসেন, এ ও বি দুটি সংখ্যা, এ এর 5% এবং বি এর 4%-এর যোগফল। এটা আমরা একটু বুঝবো, এটা লিখতে হবেই। এ ও বি দুইটা সংখ্যা, ভালো কথা। এ এর 5%, তাহলে এ এর
5% আর বি এর 4%, তাহলে বি এর 4%, এদের কি যোগফল। আবার বলতেছে এ এর 6%, এ এর 6% আর বি এর 8%, এদের আবার কি যোগফলের। এই যে এইখানে অনলাইন হয়তো খেয়াল করতে হবে আপনাদের, আপনারা হয়তো বুঝবেন না, আমি বড় করে লিখে দিচ্ছি। এখানে 2/3 আছে, ঠিক আছে? তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি কি লিখতে পারি, 2/3 লিখতে পারি। ব্যাপারটা হচ্ছে কি যে এ এর 5% এবং বি এর 4% যোগ করলে যে ভ্যালু আসবে, সেই ভ্যালুটা এ এর 6% এবং বি এর 8% যোগ করলে যে ভ্যালু আসবে তার 3/2 অংশ। এই ভ্যালুটা এই ভ্যালুর 3/2 অংশ। তাহলে এখন কি করা যেতে পারে, দেখেন এই পাশে দুইটা পার্সেন্টেজ আছে, একটা 5%, একটা 4%, আবার এইখানেও দুইটা পার্সেন্টেজ আছে, 6%, 8%। ভাই এরকম যদি হইতো এ এর 2%, তাহলে কি লিখতাম 2/100, আর যদি বলতাম বি এর 3%, তাহলে কি লিখতাম 3/100। যদি বলতাম এরা সমান, এ এর 2% এবং বি এর 3%, এরা কি সমান, তাহলে দুই পাশে 100 আছে না, আমি সমান সমান দুই পাশ কাটতে পারি, কাটা যায়। তাহলে এই দুইটা যেহেতু কাটা চলে যাচ্ছে, তাহলে আমার এখানে তো আর ভাঙারই প্রয়োজন নাই, যেহেতু এখানে দুইটা পার্সেন্টেজ আর এখানেও দুইটা পার্সেন্টেজ, তাহলে এই পার্সেন্টেজ গুলো আমি এমনিই বাতিল করে দিতে পারি। তাহলে এইখানে এমনি এই পার্সেন্টেজ গুলো উঠে যাবে, যেহেতু সমান সমানের দুই পাশে এখানে দুইটা পার্সেন্টেজ, ওইখানেও দুইটা। তাহলে আমি কি লিখতে পারি, এ এর 5 যোগ বি এর কত 4, পার্সেন্টেজ গুলো এখন আর বসবে না, সমান 2/3, আর এখানে লিখতে পারি এ এর 6 যোগ বি এর 8। হ্যাঁ, এ আর বি গুলিকে এক পাশে নিব, তার আগে আর গুণটা করে ফেলি, যে এই 3 তো নিচে আছে, তাই এই 3টা গুণ হবে এদের সাথে, আর এই 2 উপরে আছে, এই 2টা গুণ হবে কাদের সাথে, এদের সাথে। তাহলে 3 এর সাথে 5 গুণ করলে কত পাবো, 15 এ। আচ্ছা, এখানে এ এর 5 মানে কি 5a, 5 এটা লেখাই মনে ভালো ছিল, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে লিখতে পারি কি 4b, এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে 6a আর হচ্ছে গিয়ে 8b। তাহলে এখানে 5 আর 3 গুণ করলে পাবো 15a যোগ 3 4 হচ্ছে 12b সমান, হ্যাঁ অনুপাত জানতে চাইছি। এখানে পাবো কি 6 এর সাথে 2 গুণ করলে 12a যোগ 16b। এইগুলোকে এক পাশে নিয়ে যাই, 15a থেকে 12a বাদ দিলে কত পাবো 3a সমান 16 থেকে 12b বাদ দিব, তাহলে পাবো হচ্ছে 4b। তাহলে এবার এ তো এখানে আসেই, বি এখানে গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে ভাগ, 4 তো এখানে আসেই, 3 গুণ আকারে ছিল, ওই পাশে চলে গেলে ভাগ। এ বাই বি মানে কি, এ বাই বি মানে হচ্ছে এ অনুপাত বি, আর 4/3 মানে হচ্ছে গিয়ে কি 4:3। তাহলে এই অনুপাত বি এর মান হচ্ছে 4:3, এই যে ক নাম্বার অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার তো নাকি, প্রবলেম আছে? এই জায়গাটা, এই লাইনটা আমরা এখানে যেটা করছি 5a এবং 4b এই দুইটার সাথে এই 3 গুণ দিছি, আর 6a 8b এর সাথে 2 গুণ দিছি। কি আসতেছে 3 5 15a, 3 4 12b, এখানে 6 2 12a, 8 2 16b। এবার a এক পাশে নিছি, 15a থেকে 12a বাদ দিছি, তাহলে পাইছি 3a, 16b থেকে 12b বাদ দিলে পাবো 4b। ক্লিয়ার? ফাইন। 5 এর কত শতাংশ 7 হবে, এই যে এইটা আর একটু বেশি আসে, ওই যে আমরা শুরুতে দেখে আসলাম 18 কোন সংখ্যার 8%, ওইটা এবং এইটা, এই দুইটা বেশি আসে। 5 এর কত শতাংশ 7 হবে? ভাই 5 এর কত শতাংশ 7 হবে আমি জানি না, আমি যদি এটা লিখতাম তাহলে লিখতে হইতো এইভাবে
5 এর x% সমান কত হবে? এখানে শুধু x ধরা যাবে না, কারণ এখানে কি লিখে দিছে? শতাংশ বলছে। মানে শর্টটা আমি একটু পরে বলতেছি, আগে একটু আমরা লিখে বুঝি, তাহলে অনেকের বুঝতে বা ধরতে সুবিধা হয়। আমি লিখতে পারি 5 এর কত শতাংশ, কত শতাংশ জানি না, ধরলাম x% সমান কত হবে? 7 হবে। তাহলে এখানে কি লেখা যায়? 5 এর x বাই কত? 100 সমান সমান কত? 7। আমি এখানে যেটা করতে পারি, 5x বাই 100 লিখতে পারি, সমান সমান 7 লিখতে পারি। এবার 100 কি আকারে ছিল? এখানে 100 ভাগ আকারে, এই পাশে চলে আসলে হবে কি? গুণ আকারে। 5 এখানে কি আকারে আছে? গুণ আকারে উপরে আছে, তার মানে গুণ আছে। গুণ থাকলে এই পাশে হবে কি? ভাগ। আর x এখানে আমি রেখে দিলাম। ঠিক আছে, কাটাকাটি করি। 5 20 100, 7 20 কত? 140। তার মানে x সমান সমান 140। এই যে 140। এটা যদি আমি লিখে করি তাহলে এরকম লেখা যাবে। এখানে শতাংশ দেখে x% ধরতে হবে, শুধু x ধরলে হবে না। তাহলে খেয়াল করেন, 5 ছিল, আমি কি বানাবো? 7 বানাবো। 5 এর কত শতাংশ? 7 হবে। 7 বানাইতে হবে কতর থেকে? তাহলে যেইটার থেকে বানাইতে হবে, মানে যেটা ছিল সেটা কোথায় চলে গেছে? যেটা বানাইতে হবে সে কই গেছে? এটাই নিয়ম। আর ইনটু দিয়ে 100। তাহলে আমি যদি বলি যে ভাই 8 এর কত শতাংশ, আমি আপনাকে বললাম 16 হবে। 16 কই যাবে বলেন? 16 যাবে উপরে। কত থেকে বানাবো? 8 থেকে বানাবো, ইনটু কত? 100। তাহলে 2 2 100 তে কত? 200। যেটা হবে সেটা উপরে, যার থেকে হবে সে কোথায়? নিচে। এটা হচ্ছে নিয়ম। এরটা নিচে চলে যাবে, এর সাথে যে থাকবে সে নিচে, আর যেটা ফলাফল হবে সেটা উপরে। তো এটাই যদি নিয়ম হয়, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? নেন করেন। কত আসতেছে? 200? 150? দুইশো, ওই যে কোনায় যে একটা লিখছিলাম যে 200 বের করলাম, 8 এর কত শতাংশ? 16 হবে, ওটার কমেন্ট করতেছি। তিন মাসের একটা টার্গেট রাখতে হবে। কত আসছে? তাহলে হবে কত? 18। 18 কোথায় লিখবো? কত থেকে হবে? 12 থেকে হবে। ইন্টু দিব কত? 100। 6 দ্বারা কাটলে 2, 6 দ্বারা কাটলে 3, 2 দ্বারা 100 কে কাটলে 50। কত আসতেছে? 150। সবার আসছে তো নাকি? আচ্ছা, অনেকেরই আসছে অনলাইনে, সবার কারেক্ট আছে যারা 150 অ্যান্সার করছি। আসেন, 1/2 এর শতকরা কত? 3/4 হবে। তাহলে হবে কোনটা? 3/4 উপরে। কতর থেকে হবে? 3/4 হবে 1/2 থেকে। ইন্টু কত? শেষ। বসাই 3/4। এই ভাগটাকে গুণ অবস্থায় আনলে কি হবে? উল্টাই যাবে, 2/1 হয়ে যাবে। ইন্টু কত? 100। 2 দ্বারা আপনি 4 কে কাটেন, কত পাবেন? 2 দ্বারা 100 কে কাটেন, 3/50 কত? শেষ অ্যান্সার।
ক্লিয়ার না? তিন হাজারের শতকরা 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা 10 ভাগ কত বেশি? 5 ভাগ থেকে 10 ভাগ কত বেশি, পার্থক্য বুঝেছি। 3000 এর 10%, তার মানে কি 10 বাই, আর 3000 এর 5%, এদের তফাৎ জানতে চাইছে। অপেক্ষা লেখা আছে না, অপেক্ষা মানে পার্থক্য। তাহলে 3000 এর 10 ভাগ মান বেশি আসবে না 5 ভাগের থেকে? যেহেতু অপেক্ষা আছে, অপেক্ষা মানে কি পার্থক্য, পার্থক্য মানে কি মাইনাস। মাইনাস করতে গেলে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা করতে হয়। তাহলে মান বেশি আসবে কোথায় এটা খেয়াল করেন। 3000 এর 10 ভাগের মান বেশি আসবে না 5 ভাগের মান বেশি আসবে? এর জন্য 10 ভাগ আগে বসছে আর 5 ভাগ পরে বসছে। এখান থেকে আমি কি পাবো, এই 2 0 এই 2 0 কেটে দিলাম, 30 আর 10 গুণ করলে 300, এখান থেকে তাহলে পাবো 150। পার্থক্য কত? 150। কই আছে? এই যে করেন। হ্যাঁ, 5%, 10% থেকে 5% বাদ দিয়ে 3000 এর 5% বের করেন। হ্যাঁ, এটাই হবে। যেহেতু দুইটাই 3000। হ্যাঁ, ভিন্ন হইলে আবার আমাদেরকে এইভাবে লিখতে হইতো, যেহেতু একই সংখ্যার বা একই মান থেকে আমি পার্সেন্টেজ গুলো বের করতেছি, সেক্ষেত্রে ওইটা করলেও চলবে। 60 জন ছাত্রের মধ্যে 42 জন কি করলে ফেল করলে, পাশের হার কত? কতজন ছিল ফেল করছে, কতজন? কি জানতে চাইছে? পাস। তাহলে পাস যদি আমি জানতে চাই, তাহলে আগে পাস করছে কয়জন তা জানতে হবে। টোটাল 60 জন, ফেল করছে 42 জন, বাদ দিলে কতজন? 18 জন। তাহলে 18 জন এখানে পাস করছে। ভাই কতজনের মধ্যে 18 জন? না, 60 জনের মধ্যে। টোটাল স্টুডেন্ট 60 জন, এর মধ্যে পাস করছে কতজন? 18 জন। শতকরায় জানতে চাইছে, তাহলে 100 গুণ। তাহলে 0 0 কেটে দিলাম, 3 6 18, 3 10 কত? 30, তার মানে অ্যান্সার 30%। হ্যাঁ, এই 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 যে দেখেন, মানে কত সহজ প্রশ্ন না? আসতেছে তো, এবং আসবে। এবং এই প্রশ্নগুলো দেখবেন অনেক জায়গায় হুবহু আসবে, সংখ্যাও চেঞ্জ হবে না, এরকম ভাবে আসবে। লিখছি না? ওকে। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা, মানে শতকরা হার কত? উত্তীর্ণ জানতে চাইছে। 40 জনের মধ্যে ফেল করছে 16 জন, তাহলে উত্তীর্ণ হয়েছে কত? 24 জন। তাহলে 40 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে কতজন? 24 জন। শতকরায় জানতে চাইছে, তাই 100। 0 0 কাটলাম, 4 6 24, 6 10 কত? 60, তার মানে কত পার্সেন্ট? 60%। হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারীর নাম ঘোষণা করবেন না? করে দেন। আমি আমি তো বলছি, উপহার দিবে তো পরিচালক দল। আরে বাপ রে বাপ। সম্মানের জায়গা আছে না একটা? আরে বাবা রে। যাই হোক, কলিজার ভাই, কলিজার বোনেরা, ক্লাস কেমন ছিল? হ্যাঁ, আমাদের কলিজার স্যারের ক্লাস কেমন ছিল বলেন?
সকল ব্যাপারে আজকে যে আমরা ক্লাসটা করলাম, বেসিক বলেন, শর্টকাট বলেন, সকল মেথড শিখতে পারছি না? বেসিকও শিখছি, শর্টকাটও শিখছি, কৌশলও শিখছি, তাই না? আসলে একটা শিক্ষক যদি গবেষণা করেন, তাইলে সে আপনাকে যে তথ্যগুলো দেবেন, তথ্যগুলো অনেক ইনফরমেটিভ হবেন, অনেক ইনফরমেটিভ হবেন। সো আমাদের ইমন স্যার প্রচুর পরিমাণে গবেষণা করেন পাটিগণিত নিয়ে, প্রচুর গবেষণা করেন। এই জন্য আমরা একমাত্র মনে হয় জব মেডিসিন প্রতিষ্ঠান যাদের স্পেসিফিক পার্টের উপর ম্যাথের টিচার, অর্থাৎ পাটিগণিতের জন্য একজন, জ্যামিতির জন্য একজন, বীজগণিতের জন্য একজন, পার্ট বাই পার্ট টিচার একমাত্র জব মেডিসিনে। অন্যান্য প্রতিষ্ঠানে দেখবেন ম্যাথের টিচার যে সে বাংলা মানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা সব সে পড়াচ্ছে। হ্যাঁ, আমিও সব পারি, কিন্তু স্পেসিফিক স্পেশাল একটা জায়গা নিয়ে যখন আমি অনেক বেশি গবেষণা করব, তখন আপনাকে অনেক স্পেশাল তথ্য বা ইনফরমেশন দিতে পারবো। সো আশা করছি সবাই অনেক সুন্দরভাবে ক্লাসটাকে এনজয় করেছেন, মাশাআল্লাহ। ওকে ওকে, আচ্ছা এবার আসি, যেহেতু আমাদের প্রাইমারি সার্কুলার হয়ে গেল, প্রাইমারির প্রথম ধাপে বা এই সার্কুলারে আমরা কিন্তু 10,000 প্লাস শূন্যপদ পাচ্ছি। দ্বিতীয় ধাপেও আমাদের এরকম শূন্যপদ আসবে। আচ্ছা, আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর নামটা আমি ঘোষণা করতেছি লাইভ শেষে। আমার কাছে সর্বোচ্চ শেয়ারকারীর নাম অলরেডি চলে আসছে। আমি একটু নামটা ঘোষণা করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেই। কলিজার ভাই, কলিজার বোন, যেহেতু প্রাইমারি সার্কুলার চলে আসলো, এতদিন আপনারা বলেছেন যে প্রাইমারি সার্কুলার আসলেই ফাটায় পড়বেন। আজকে আমাদের এই সেশনে যদি কোনো নতুন স্টুডেন্ট থেকে থাকেন, অর্থাৎ আমাদের পেইড ব্যাচের বাইরে, আপনারা জানেন যে আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমরা সব সময় স্মার্টলি নেওয়ার চেষ্টা করি। ম্যাথে যেখানে অন্যান্য প্রতিষ্ঠান ক্লাস দেয় মাত্র 20 থেকে 25টা, সেখানে আমাদের প্রতিষ্ঠান আপনাকে ক্লাস দিবে মিনিমাম 45টা। ইংরেজিতে যেখানে অন্যান্য প্রতিষ্ঠান কম ক্লাস দিবে, সেখানে আপনি পাবেন আমাদের এখানে দ্বিগুণ। অর্থাৎ জব মেডিসিন ক্লাসের জায়গা থেকে একটু ব্যতিক্রমী। আপনি প্রচুর পরিমাণে ক্লাস পাবেন এবং প্রচুর পরিমাণে ইনফরমেশন পাবেন। কারণ আমরা একটা জিনিস ফিল করি যে আপনি আমাদের ক্লাস এবং আমাদের পড়ানো থেকে যদি পরীক্ষার হলে গিয়ে কমন পান, তাইলে আমাদের প্রতি আপনার ভরসা এবং আস্থার জায়গা ডে বাই ডে বৃদ্ধি পাবে এবং এই আপনার মাধ্যমে আরো 1000 স্টুডেন্ট আমাদের এখানে রেফারেন্সে ভর্তি হবে। একটা সময় দেখবেন এই জব মেডিসিন শুধু রেফারেন্সে স্টুডেন্ট পাবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সার্ভিসে কখনোই কৃপণতা করি না। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, নট ম্যাথ ক্লাস, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করব। পেইড ক্লাস কেমন হয় আমাদের একটু সবাই কমেন্ট করব, তাহলে যারা নতুন তাদের ভর্তি হতে সুবিধা হবে। আসেন, যারা প্রাইমারি ড্রিম রেখেছেন, আমাকে প্রাইমারির একটা চাকরি লাগবেই, মাস্ট ডু অর ডাই, জীবন বাজি রাখতে চাই, ব্যক্তিত্বের পরিচয় তৈরি এবার করতেই হবে। যেহেতু শূন্যপদ অনেক বেশি, এই 10,000 জনের মধ্যে আমি একজন হতে চাই। ব্যক্তিত্বের পরিচয় আমাকে তৈরি করতে হবে বা আমার মুখে হাসি ফুটাইতে হবে। সামাজিক সাম্যাবস্থায় আমার একটা পরিচয় তৈরি করে আমি যাতে আমার নিজের সম্মান রক্ষা করতে পারি, নিজের ভেতরে ক্ষুধা তৈরি করতে হবে। কলিজার ভাই, কলিজার বোনেরা, যেটা আপনাকে সফল হইতে সাহায্য করবে বা প্রাইমারির পড়াশোনার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আপনার নিজের ভেতরটাকে তৈরি করতে সাহায্য করবে। একটা গুছালো প্রস্তুতি আপনার জীবনটাকে কিন্তু গুছালো করে দিতে পারে। জব মেডিসিন আপনাকে একটা গুছালো প্রস্তুতির মধ্যে রাখবে। সো যারা আমরা নতুন স্টুডেন্ট আছি তাদেরকে আমি বলবো, আজকের এই সেশন থেকে ইমন স্যারের রেফারেন্সে বা ইমন স্যারের ক্লাস উপলক্ষে আপনাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে। এখন যারা ভর্তি হবেন, এখন আমাদের এখনো 20 মিনিট সময় আছে, 20 মিনিটের মধ্যে আপনারা ভর্তি হইতে পারবেন। অথবা যদি আপনি আগামীকালকে ভর্তি হইতে চান, তাহলে আমাদের এই নাম্বারগুলো একটু লিখে নেবেন। স্পেশাল অফার থাকবে আজকে। অর্থাৎ আমরা নর্মালি যে টাকা দিয়ে ভর্তি নেই, তার থেকেও 10% বেশি স্যারে আপনারা ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। শুধুমাত্র ইমন স্যারের ক্লাসটায় যারা যুক্ত ছিলেন তারা, মানে তাদের জন্য একটা স্পেশাল ছাড় দিচ্ছি। 0190150195020304050607 এই নাম্বারগুলোতে আমরা প্রত্যেকেই কি করব, কল করে ভর্তি কনফার্ম করব। জাস্ট এই নাম্বারগুলোতে। আমি কি কথা বুঝাতে পারছি? সো আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, যাদের ড্রিম আমি প্রাইমারির একদম নতুন ব্যাচে যুক্ত হয়ে নতুন উদ্যমে জার্নি শুরু করব, নতুন ভাবে আমি আমার নিজেকে প্রস্তুত করব, তাদেরকে জাস্ট আমি বলবো
অপেক্ষা করিয়েন না, আগামীকাল থেকে প্রস্তুতি নিব এরকম মুখ মাইন্ড রাখিয়েন না। অপেক্ষা আপনার জীবনটাকে তেজপাতা করে দিতে পারে। অপেক্ষা থেকে বের হয়ে আসেন, অপেক্ষা থেকে বের হয়ে আসেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদের জন্য আমার একটা স্পেশাল জুম মিটিং থাকবে। এখানে আপনাদের জন্য আমি একটা ডেইলি রুটিন করে দিব। পাশাপাশি কত ঘন্টা পড়বেন, কোন সময় কি পড়বেন, কোন মডিউল ফলো করবেন, A to Z পার্সোনাল গাইডলাইন, পার্সোনাল মেন্টর হিসেবে কাজ করব আমি ইনশাআল্লাহ। টেনশন নিয়েন না, যারা অলরেডি ভর্তি হয়ে গেছে। আর যারা ভর্তি হবেন তারাও এই গাইডলাইনটা পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা প্রতিটা স্টুডেন্টকে চাই সে গুছালো ভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আপনি প্রাইমারির জন্য একটা গুছালো প্রস্তুতি নিলেন, আল্লাহ না করুক যদি কোনো কারণে আপনার প্রাইমারি মিসও হয়, আপনি তো নিবন্ধনে একই প্রস্তুতি দিয়ে নিবন্ধনে টিকে যাবেন। আপনি একই প্রস্তুতি দিয়ে 10 থেকে 20 গ্রেডও টিকে যাবেন। তাহলে আপনার সমস্যাটা কোথায়? প্রস্তুতির মতো প্রস্তুতি একটা নিলেই হবে। সো যাদের বিশেষ করে ম্যাথ এবং ইংলিশে সবচেয়ে বেশি দুর্বলতা, তাদের ক্ষেত্রে আমি বলবো অন্যান্য প্রতিষ্ঠান যেখানে আপনাকে প্রাইমারিতে ক্লাস দিবে মাত্র 90টা, সেখানে সব মিলাই দিবে 90টা, সেখানে আপনি জব মেডিসিনের কোর্স এনরোল করলে আপনি ম্যাথ আর ইংরেজি এই দুইটার উপরই ক্লাস পাবেন শুধু 90টা। এই দুইটাতেই ক্লাস পাবেন আপনি 90টা প্রাইমারির জন্য। এখানে আমরা প্রচুর পরিমাণে ক্লাস দেই, এই জন্য একটা স্টুডেন্টকে পার্ট বাই পার্ট আমরা মাথার মধ্যে সবকিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে একটা স্টুডেন্ট প্রপার শিখতে পারে, প্রপারলি বুঝতে পারে। আমার কথা মনে হয় বুঝতে পারছি? কথা ক্লিয়ার? হ্যাঁ, আপনি পড়তে পারেন। আগে আমরা যে বইগুলো প্রোভাইড করব প্রাইমারির জন্য, এক সেট বই আপনাকে আমরা যেটা দিব, আপনি এই বই 4টা আগে শেষ করেন। এই 4টা বই যখন আপনার শেষ হয়ে যাবে, এই 4টা বই শেষ করার পরে যদি আপনার মনে হয়, এরপরে বাজার থেকে একটা ডাইজেস্ট বা একটা প্রশ্ন ব্যাংক কিনে নিন। আপনি বাজার থেকে অগুছালো গদি গদি বই নিলেন, দেখেন আমরা আপনাকে একটা গুছালো বই দিচ্ছি। এই গুছালো বইয়ে আমাদের এক্সপিরিয়েন্স টিচারদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এখানে যুক্ত করা। আপনি এখান থেকেই প্রশ্ন কমন পাবেন, এগুলোর নমুনা থেকেই সব পাবেন। এখন মজার ব্যাপার হচ্ছে, ধরেন এই বইগুলো পড়া শেষ, এই বইগুলো পড়া শেষ হইলে এরপরে আপনি আরেকটা বই কিনেন। কিন্তু আমরা কি করি, বই থাকতে খালি বই কিনি। বই কিনা একই সাবজেক্টের 2 থেকে 3টা বই কেনার পর একটা বইয়ের 10 পেজ পড়ি, আরেকটার 15 পেজ পড়ি, আরেকটার 20 পেজ পড়ি, এটা ভালো লাগতেছে না ওটা পড়ি, ওটা ভালো লাগতেছে না ওটা পড়ি। একই জিনিস বিভিন্ন বই থেকে আমরা একটু 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 করে পড়ে আমাদের পড়াশোনাটাকে অগুছালো করে ফেলি। এই জন্য যদি আপনি পড়াশোনা শুরু করেন, যেটাকে আগে ধরবেন, এটাকে আগে শেষ করবেন। এটা শেষ, দেন আপনি বাজার থেকে আরেকটা বই নিয়ে আবার শেষ করেন, একটা একটা করে শেষ করবেন। অগুছালো পড়াশোনা কখনোই আপনাকে কিন্তু সফল করবে না। একই সাবজেক্টের 2টা জিনিস আপনি নিলেন, এটা 10 পেজ পড়লেন, ওটার 5 পেজ পড়লেন, ওটার 5 পেজ, এটার 10 পেজ, 15 পেজ, একই জিনিস 15 পেজে সময় নষ্ট হইলো। এটা একটু ভালো লাগতেছে না ওটা ধরি, ওটা ভালো লাগতেছে না এটা ধরি, এই ধরনের কনফিউশন তৈরি হবে। এই জন্য যদি আপনার কোনো কারণে অনেকগুলো বই থেকেও থাকে, আগে নির্দিষ্টভাবে সিলেক্টিভ করেন যে এই বইগুলোই শুধু আমি পড়বো, এর বাইরে আর কোনো বই পড়বো না। ওই বইগুলো যখন শেষ হবে তারপর আরেকটা বই ধরবেন। কিন্তু আপনি এটার একটা পেজ, এটার 10টা পেজ, ওটার 15টা পেজ এভাবে যদি পড়েন, জীবনেও কোনদিন সিলেবাস শেষ হবে না। আর এই অগুছালো প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার জীবনে আপনি আপনার নিজেকে কখনো গুছালো ফরম্যাটও পাবেন না, নিজেকে গুছালো ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। কথা কি বুঝতে পেরেছি আমার কলেজের ভাই, কলেজের বোনেরা? সো যাদের ইন্টেনশন গুছালো বই দরকার, গুছালো প্রস্তুতি দরকার, নিয়মিত ক্লাস করব, নিয়মিত পরীক্ষা দিব, নিয়মিত একটা কড়া শাসনের মধ্যে থাকবো, গাইডলাইনের মধ্যে থাকবো, একটা চাপের মধ্যে থাকবো, তাদের জন্যই আসলে বেসিক্যালি আজকের এই সেশন। সো আমরা যারা আজকের এই সেশনে যুক্ত ছিলাম, যারা নতুন স্টুডেন্ট, তাদেরকে আমি জাস্ট বলবো, অপেক্ষা না, এখন থেকে আমাকে প্রস্তুত হতে হবে। আর এখন থেকেই আমাকে পড়ার টেবিলে বসতে হবে, ইনস্ট্যান্ট আমাকে পড়াশোনাটা শুরু করতে হবে। কারণ পড়াশোনা এমন একটা জিনিস, যদি এটাকে আপনি নেক্সট কথা দিয়ে আটকায় রাখেন, আগামীকালকে আবার যখন পড়তে বসবেন, মাইন্ডসেট আপনার মন আবার বলবে যে আগামীকাল থেকে শুরু করলে মানে ভালো হতো। এই আগামীকাল বা এই নেক্সট আর শেষ হবে না। এই জন্য পড়া শুরু করলে এখন থেকে শুরু করেন, ইনস্ট্যান্ট থেকে সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছি, আমি এখন থেকে ডেইলি মিনিমাম 10 ঘন্টা পড়বো, 14 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো। এটা একটা মডিউল সাজায় ফেলে, মডিউল সাজায় সুন্দর করে পড়ার টেবিলে বসে যান। খেলায় বেলায় সময় নষ্ট করার সময় নেই। আপনি হয়তো বা সময় নষ্ট করতেছেন, আরেকজন এই সময়টাকে কাজে লাগাচ্ছে, যে কাজে লাগাবে তারই চাকরিটা হবে। আপনার থেকে কেউ যদি 5 ঘন্টা বেশি পরিশ্রম করে, তাহলে তারই চাকরিটা হবে, আপনার হবে না। কথা কি বুঝতে পেরেছি? সো ঠিক আছে, আমি আর দীর্ঘায়িত করতেছি না আজকের এই লাইভটা। যারা আমরা চাচ্ছি যে একটা গোছালো প্রস্তুতি নিব,
তাদেরকে জাস্ট বলবো আপনারা এই নাম্বারগুলোতে বা এই হটলাইন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলোতে যোগাযোগ করলেই আপনারা হচ্ছে আমাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। এছাড়াও যদি আপনার মনে হয় আমাদের অফিস থেকে আপনার নাম্বারে কল যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে, অথবা আপনি আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনার নাম্বারে কল করবেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ শিওর, বলেন।